হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার, আরব দেশে সন্তু কাকাবাবু। আজ পড়ছি প্রথম পর্ব। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সন্তু, তুই এই শহরটার নাম আগে শুনেছিস? সন্তু দুদিকে মাথা নেড়ে বলল, না। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, ভূগোল বইতেও পড়িসনি? সন্তু কপাল কুঁচকে একটু চিন্তা করে বলল, না বোধহয়, মনে তো পড়ছে না। কাকাবাবু হেসে বললেন, আমিও জানতাম না যে এই নামে একটা শহর আছে, কালকেই ম্যাপে দেখেছি। গাড়িটা ছুটছে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে। চমৎকার মসৃণ রাস্তা, খুব চওড়া। দুদিক দিয়ে গাড়ি যাওয়া আর আসার আলাদা পথ, মাঝখানে ডিভাইডার। গাড়িতে কোনো জায়গায় একটুও ঝাঁকুনি লাগে না। দামাস্কাস থেকে বেরিয়ে প্রথমে এই রাস্তা দেখে কাকাবাবু বলেছিলেন, আগে আমরা এরকম রাস্তা দেখলে বলতুম সাহেবদের দেশের মতো, কিন্তু এখন আমাদের দেশেও ভালো ভালো রাস্তা তৈরি হয়েছে। কলকাতা থেকে আমার বন্ধু ডেভিডসনকে কয়েক মাস আগে শান্তিনিকেতন নিয়ে গিয়েছিলুম। সে তো ক্যানাডার লোক। যেতে যেতে সে বলেছিল, এই রাস্তা তো আমাদের দেশের চেয়েও ভালো। সন্তু বলল, কানাডার রাস্তায় কি গরু থাকে? কাকাবাবু বললেন, হ্যাঁ, এই একটা তফাৎ ঠিকই। আমাদের দেশের রাস্তা যতই ভালো হোক, হঠাৎ হঠাৎ গরু কিংবা কুকুর ঢুকে পড়ে, তার কি করা যাবে? সন্তু বলল, এ দেশে কিন্তু এতক্ষণে রাস্তার দুধারে একটাও জন্তু জানোয়ার দেখা গেল না। আমি ভেবেছিলাম দু একটা উট অন্তত দেখতে পাবো। কাকাবাবু বললেন, সত্যি, জন্তু জানোয়ার একদম নেই। এক সময় এসব তো ছিল মরুভূমির পথ, উট ছাড়া দূরে কোথাও যাওয়ার উপায় ছিল না। বেদুইনরা যাতায়াত করতো উটের পিঠে চড়েই। সন্তু বলল, কিন্তু মরুভূমি বালি তো দেখতে পেলুম না কোথাও। কাকাবাবু বললেন, সেটাও ঠিক, তবে এও এক ধরনের মরুভূমি। ভাঙা ভাঙা পাথুরে মাঠ যতদূর দেখা যায়, দূরে দূরে ছোট ছোট পাহাড়ও রয়েছে। একে বলা যেতে পারে ঊষর, বন্ধুর পথ। বন্ধুর পথ কথাটা বেশ মজার, তাই না? তার মানে কিন্তু বন্ধুর বাড়ির দিকে যাওয়ার রাস্তা নয়, খারাপ রাস্তা। সন্তু বলল, খারাপ রাস্তাকে বন্ধুর পথ বলে কেন? কাকাবাবু বললেন, সেটা আমিও ঠিক জানি না, ডিকশনারি দেখতে হবে। অবশ্য এখানে বাংলা ডিকশনারি পাবই বা কোথায়? এ দেশের উটগুলোই বা কোথায় গেল? সন্তু আর কাকাবাবু বসে আছেন পিছনের সিটে। সামনে যিনি গাড়ি চালাচ্ছেন তার নাম হাসান। তার পাশে যিনি বসে আছেন তার নাম পারভেজ। তিনি কাকাবাবুদের এখানকার সর্বক্ষণের সঙ্গী আর গাইড। হাসানকে সাধারণ ড্রাইভার বলা যায় না। তার ব্যবহারে ও পোশাকে বেশ একটা বিশেষত্ব আছে, কিন্তু তিনি এক বর্ণ ইংরাজি জানেন না। কিছু বলতে গেলে হাসেন আর হাত নেড়ে জানান যে তিনি কিছুই বুঝতে পারছেন না। আর পারভেজ একটু একটু ইংরেজি জানেন, তাতে আরও মুশকিল। এক কথার অন্য মানে বোঝেন। তিনি অবশ্য প্রথমেই বলেছিলেন, অর্থাৎ কোনো ক্রমে বুঝিয়েছিলেন। এক এক দেশের লোক এক এক রকম ইংরাজি উচ্চারণ করে। ভারতীয়দের ইংরাজি বুঝতে তার অসুবিধে হয়, তবে ইজিপশিয়ানদের ইংরাজি তিনি ভালো বুঝতে পারেন। কাকাবাবু তার কাঁধে একটা টোকা মেরে জিজ্ঞেস করলেন, পারভেজ, আপনাদের দেশে তো একসময় অনেক ক্যামেল ছিল, সেসব ক্যামেল গেল কোথায়? দুবার এই একই প্রশ্ন করার পর পারভেজ বললেন, ক্যামেল? আপনি সিগারেট চান? আচ্ছা,
পরের কোনো বাজার থেকে কিনে দিচ্ছি। ক্যামেল ব্র্যান্ড সিগারেট তো? কাকাবাবু বললেন, না না, আমি সিগারেট খাই না। ব্যাপারটা আপনাকে পরে বুঝিয়ে দেব, এখন থাক। এসব অনেকক্ষণ আগের কথা। এখন দূরে একটা শহর দেখা যাচ্ছে। কাকাবাবু বললেন, এই শহরটার নাম তারটুফ। পৃথিবীতে এরকম কত ছোট ছোট সুন্দর শহর আছে, অথচ আমরা তার নামই জানি না। সন্তু, দেখবি এই শহরে একটা দারুণ চমক আছে। সন্তু পিছন দিকে তাকিয়েছিল, ভালো করে এ কথা শুনল না। সে একটু চাপা গলায় বলল, কাকাবাবু, ওই কালো গাড়িটাকে দেখো, সব সময় আমাদের পিছন পিছন আসছে। কাকাবাবু একটু অবাক হয়ে বললেন। পিছন পিছন আসছে তো কি হয়েছে, কত গাড়ি তো আসছে। সন্তু বলল, না, আমরা এক জায়গায় পেট্রোল কেনার জন্য গাড়ি থামিয়েছিলাম, তখন ওই কালো গাড়িটাও একটু দূরে থেমেছিল। কাকাবাবু বললেন, ওদেরও নিশ্চয়ই পেট্রোল কেনা দরকার ছিল। সন্তু বলল, গাড়িটার সামনের সিটে যে একজন লোক বসে আছে, ফ্রেঞ্চ কাট দাড়ি আর চোখে সানগ্লাস, ওই লোকটিকে আমি কাল এয়ারপোর্টেও দেখেছি, তারপর আজ। ও নিশ্চয়ই আমাদের ফলো করছে। কাকাবাবু সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, আমরা যেমন কাল পৌঁছে রাত্রিটা কাটিয়েছি দামাস্কাসে, আজ যাচ্ছি তারতুফ শহরে। ওই লোকটিও নিশ্চয়ই অন্য কোনো কারণে এই শহরে আসছে, আসতেই তো পারে। আর ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সানগ্লাস, সিনেমায় খারাপ লোক ভিলেনদের ওই রকম দেখতে হয়, কিন্তু সন্তুবাবু, ভিলেনরাও তো সিনেমা দেখে, তাই না? সত্যিকারের ভিলেনরা ওই রকম সাজ পোশাক পরবে কেন? তারা সাধারণ পোশাকে থাকবে, তাই না? সন্তু তবু বলল, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কাকাবাবু এবার তার কাঁধে একটা চাপড় মেরে মৃদু বকুনি দিয়ে বললেন, ধ্যাত, তোর এরকম সন্দেহবাতিক ছাড় তো। তুই কি ভবিষ্যতে ডিটেকটিভ হতে চাস নাকি? বরং মন দিয়ে ফিজিক্স পড়, তারপর সায়েন্টিস্ট হবি। আমরা এ দেশে কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। কেউ আমাদের চেনে না, কেউ আমাদের ফলো করবে না। গাড়িটা এর মধ্যে ঢুকে পড়েছে শহরের মধ্যে। ছোট শহরে যেমন হয়, ঘেঁষাঘেঁষি বাড়ি, আঁকা বাঁকা রাস্তা, তেমন কিছু দেখার মতো নেই। হঠাৎ এক জায়গায় রাস্তা ফুরিয়ে গেল, তারপরেই বিস্ময়, সামনে সমুদ্র। সামনে সিট থেকে ঘাড় ঘুরিয়ে পারভেজ এবার বললেন, সি সি। কাকাবাবু বললেন, ইয়েস, উই সি দ্য সি। সন্তুও মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সিরিয়া দেশটা মরুভূমি কিংবা পাথুরে এরকমই সে ধারণা করেছিল, কিন্তু না, এক পাশে যে একটা সমুদ্র আছে তা সে আশাই করেনি। সমুদ্রের দৃশ্য তার খুব প্রিয়। বিকেল শেষ হয়ে সূর্যাস্ত হচ্ছে। সমুদ্রের দিকে আকাশটা একেবারে দোল খেলার মতো লালে লালে ছড়াছড়ি, তারই মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি। সন্তুরা গাড়ি থেকে নেমে এলো। এই সমুদ্রে জাহাজ নেই, তবে রয়েছে অনেক ছোট ছোট মোটর বোট। দূরে দেখা যাচ্ছে একটা দ্বীপ। কয়েকটা মোটর বোট সেই দ্বীপের দিকে যাচ্ছে, আবার ফিরে আসছে। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, এটা কোন সমুদ্র? কিংবা সত্যিকারের সমুদ্র নয়, ব্যাকওয়াটার? কাকাবাবু বললেন, না রে, এটা বেশ নাম করা সমুদ্র। আমি ম্যাপে দেখে রেখেছি, মেডিটারেনিয়ান, বাংলায় বলে ভূমধ্যসাগর। সন্তু বলল, হ্যাঁ, ভূমধ্যসাগরের কথা তো জানি, তবে সবসময়ই আমি ভেবেছি ভূমধ্যসাগর নাম হলো কেন? পৃথিবী তো গোল, তার আবার মধ্য কি? গোল জিনিসের তো যে কোনো জায়গায় মাঝখান হতে পারে। কাকাবাবু বললেন, তা ঠিক, তবে আগেকার দিনের লেখকরা তো তা জানতেন না। তখন মানুষ মনে করত পৃথিবীটা একটা বিশাল
লম্বা চওড়া মাঠের মতো। ইউরোপিয়ানরা ধরে নিয়েছিল এটাই সেই মাঠের ঠিক মাঝখানে। তবে এটা খুব ভালো সমুদ্র, শান্ত, বড় বড় ঢেউ নেই। এখানে কখনো জাহাজ টাহাজ ডোবে না, আর প্রচুর মাছ পাওয়া যায়। সন্তু শুনতে শুনতে কাকাবাবুর একেবারে গা ঘেঁষে চলে এলো। ফিস ফিস করে বলল, কাকাবাবু, তোমার ডান দিকে দেখো, সেই লোকটা দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে তাকাচ্ছে আমাদের দিকে। কাকাবাবু একবার মুখ ফিরিয়ে দেখলেন। লোকটা বেশ লম্বা, গাঢ় রঙের স্যুট পরা, চোখে সানগ্লাসটা খোলেনি। কাকাবাবু বললেন, আমাদের দেখছে? আমাদের দেখার কি আছে? তবে আমি খুঁড়া মানুষ, ক্রাচ নিয়ে হাঁটি বলে অনেকে দু তিনবার তাকায়। পারভেজ বললেন, মিস্টার কাকা, এটা মেডিটারেনিয়ান সি। এর আগে আপনি সমুদ্র দেখেছেন? আমাদের দেশে সমুদ্র আছে। কাকাবাবু আর সন্তু দুজনেই হাসলেন। এর আগেও কাকাবাবু এখানকার কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছেন। এদের ভূগোলের জ্ঞান খুব কম। কাকাবাবুর কোনো উত্তর দেওয়ার আগেই পারভেজ বললেন, ও নো নো, ভেরি সরি, আমার ভুল হয়েছে। পৃথিবীর একটা মস্ত বড় সমুদ্রের নামই তো দ্য ইন্ডিয়ান ওশান, আমাদের দেশের নামে। সন্তু বলল, আমাদের দেশের 3 দিকেই সমুদ্র, ভারত মহাসাগর তো আছেই। তাছাড়া আমরা যেখানে থাকি সেই বেঙ্গলের পাশেই একটা সমুদ্র আছে, তার নাম দ্য বে অফ বেঙ্গল, আর একদিকে দ্য আরবিয়ান সি। পারভেজ বললেন, বাবা, কত সমুদ্র! সন্তু বলল, মাটি থেকে জলই তো বেশি। কাকাবাবু পারভেজকে জিজ্ঞেস করলেন, ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটার নাম কি? পারভেজ বললেন, আরভার, ওটাই আমাদের একমাত্র দ্বীপ। ওখানে যাওয়া যায় না? ওখানে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাওয়া যায়, সব সময় লঞ্চ চলছে। তবে আজই যাবেন? একটু পরে সন্ধে হয়ে যাবে, কাল সারা দিন সময় আছে। এখন বরং হোটেলে গিয়ে হাত মুখ ধুয়ে নিন। কাকাবাবু বললেন, সেই ভালো। সন্তু সমুদ্র দেখছে না, মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে লক্ষ্য করছে সেই দাড়িওয়ালা লোকটাকে। লোকটির হাতে একটা বাইনোকুলার। কাকাবাবু একটু হাসলেন, তারপর ওদের কিছু না বলে সোজা চলে এলেন সেই লোকটার কাছে। তারপর বললেন, গুড ইভিনিং স্যার, আপনি দ্বীপটা স্পষ্ট দেখতে পাচ্ছেন? লোকটি দূরবীনটা নাবিয়ে বলল, গুড ইভিনিং। হ্যাঁ, বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। খুব বেশি দূর নয়, বড় জোর 3-4 কিলোমিটার। আপনি দেখবেন? দেখুন না। লোকটির ইংরাজি বেশ স্পষ্ট। দূরবীনটা এগিয়ে দিল কাকাবাবুর দিকে। কাকাবাবু সেটা চোখে দিয়ে বললেন, ধন্যবাদ। ওখানে অনেক বাড়ি ঘর আছে দেখছি। একটু পরেই দূরবীনটা ফেরত দিয়ে কাকাবাবু বললেন, আমার নাম রাজা রায় চৌধুরী। আমরা এখানে বেড়াতে এসেছি, ভারী সুন্দর জায়গা। লোকটি বলল, আমার নাম চার্লস গটলিয়ের। আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। আমি ঠিক বেড়াতে আসিনি, একটা ব্যাপার আছে। আমি ওই দ্বীপটা কিনতে চাই। কাকাবাবু চমকে উঠলেন। দ্বীপ কিনবে? তার মানে তো বিরাট বড়লোক। অবশ্য আরব দেশের কিছু কিছু শেখ আছেন যাদের টাকার অন্ত নেই, কিন্তু সেই সব শেখদের নাম তো চার্লস হয় না। লোকটিকে আবার ধন্যবাদ জানিয়ে কাকাবাবু ফিরে এলেন সন্তুদের কাছে। পুরীতে যেমন সমুদ্রের ধার ঘেঁষেই অনেক হোটেল আছে, এখানে তা নয়। হোটেলগুলো একটু দূরে, সমুদ্রের পাড়ে অনেকখানি জায়গা ফাঁকা রাখা হয়েছে। তারপর সারি সারি হোটেল। কাকাবাবুদের ঘর দেওয়া হলো 5 তলায়। ভিতরের একটা দরজা খুললেই চওড়া বারান্দা, সেখানে দাঁড়ালে দেখা যায় সমুদ্র। সূর্য প্রায় ডুবু ডুবু, এখনো
পুরো অন্ধকার হয়নি। এই রকম সময় মনে হয় সূর্য যেন সত্যি সত্যি সমুদ্রের জলে ডুব মারে, সারা রাত লুকিয়ে থাকে ওখানে, আবার ভোরবেলা লাফ দিয়ে ওঠে। কাকাবাবু দূরের দিকে তাকিয়ে বললেন, যেখানেই যাই রবীন্দ্রনাথের কোনো না কোনো লেখা মনে পড়ে। রবীন্দ্রনাথ সমুদ্র নিয়ে বেশি কিছু লেখেননি বোধহয়, তাই মনে পড়ছে না। সন্তু বলল, জুজো থাকলে কিছু একটা বানিয়ে ফেলতো। ও তো আজকাল কবিতা লিখছে, কাল সকালে ফোন করব জোজোকে। কাকাবাবু বললেন, সানগ্লাস পরা লোকটাকে দেখে তুই ভেবেছিলি আমাদের ফলো করছেন? উনিকে জানিস? বিরাট বড় লোক, এই আরওয়ার দ্বীপটা কিনতে চান। আমাদের উনি পাত্তা দেবেন কেন? সন্তু বলল, বড় লোকরা কি একলা একলা ঘোরেন? তাদের সঙ্গে তো অনেক লোক থাকে। এই সময় টেলিফোন বেজে উঠল। পারভেজ। তিনি বললেন, আপনারা চাটা খেয়ে নিন, বিশ্রাম করুন। 1 ঘন্টা পরে আমাদের যেতে হবে, ঠিক 7টায় অ্যাপয়েন্টমেন্ট। এরকমভাবে তো তিনি ইংরেজিতে বলতে পারেন না। তিনি বললেন, মিস্টার কাকা, টি ইউ টেক, ফুড ইউ টেক, স্লিপ ইউ টেক, সো উই টেক 7 অ্যাপয়েন্টমেন্ট। কোনো রকমে তার কথা বুঝে নিতে হয়। কাকাবাবু বললেন, সন্তু, রুম সার্ভিসে ফোন করে বল আমাদের 1 পট চা আর কিছু পেস্ট্রি দিয়ে যেতে। ততক্ষণ আমি হাত মুখ ধুয়ে আসি। সন্তু এর আগে কাকাবাবুর সঙ্গে বিদেশে কয়েকটা বড় হোটেলে থেকেছে, তাই এই সব অর্ডার টর্ডার দিতে শিখে গিয়েছে। হোটেলের এক বেয়ারা এসে চা আর 3 রকম কেক দিয়ে গেল। কাপ প্লেটগুলো খুব সুন্দর দেখতে। কাকাবাবু চায়ে চুমুক দিতে দিতে বললেন, কেন যে জরুরি তলব দিয়ে আমাকে এখানে নিয়ে আসা হলো তা এখনো বুঝতে পারছি না। সন্তু জিজ্ঞেস করল, যে ভদ্রলোক তোমাকে চিঠি পাঠিয়েছেন, মস্ত বড় নাম, মনে রাখাই যায় না। তুমি তাকে চেনো নিশ্চয়ই? কাকাবাবু বললেন, আবু আল ফিদা সালাদিন। শুধু সালাদিন মনে রাখলেই চলবে। হ্যাঁ, চিনি তো নিশ্চয়ই। 20-25 বছর আগে দেখা হয়েছিল, তারপর আর এর মধ্যে যোগাযোগ নেই। তিনি হঠাৎ আমাকে জরুরি তলব করলেন কেন? সন্তু বলল, কারণটা যাই হোক, আমাদের তো বেশ বেড়ানো হবে। কাকাবাবু বললেন, সেটা ঠিক বলেছিস, এ দেশটা ভালো করে দেখা হয়ে যাবে। সালাদিন খুব ধনী, ধন কুবের যাকে বলে। আমাদের ভালো হোটেলে রাখছেন। সন্তু বলল, ভালো হোটেলের চেয়ে আমার খুব ইচ্ছা ওই দ্বীপটায় গিয়ে থাকার। কাকাবাবু বললেন, ওই গটলিয়ের সাহেব যদি কালই দ্বীপটা কিনে ফেলেন তাহলেও আমাদের কয়েকটা দিন থাকতে দেবেন আশা করি। একটু পরেই দরজায় টক টক করলেন পারভেজ। কাকাবাবুরা তৈরি হয়ে বেরিয়ে পড়লেন। ড্রাইভার হাসান যথারীতি একটাও কথা না বলে একটু হাসলেন। কাকাবাবু বললেন, আসসালামু আলাইকুম। এবার তিনিও বললেন, আলাইকুম আসসালাম। কাকাবাবু সন্তুকেও এটা বলতে শিখিয়ে দিয়েছেন, কিন্তু সন্তু এখনো কারোর সঙ্গে দেখা হলেই এই কথাটা বলার কথা মনে রাখতে পারে না। গাড়িটা এসে থামলো শহর ছাড়িয়ে একটা বাড়ির সামনে। বাড়ি নয়, একেই বলে প্রাসাদ। শুধু গেটটাই দেখলে মনে হয় রাজবাড়ির মতো। গাড়ি থেকে নামতে নামতে পারভেজ তার ঘড়ি দেখে বললেন, ঠিক 7টা। আমাদের মালিক সময়ের ব্যাপারে খুব খুঁতখুঁতে। কাকাবাবুও ঘড়ি দেখলেন। পেল্লায় গেটের দুপাশে 2জন বন্দুকধারী দারোয়ান। তারা এমন স্থিরভাবে চেয়ে আছে যেন মনে হয় পাথরের মূর্তি। দারোয়ানরা নিজেরা গেট খুলে দেয় না। পারভেজ পকেট থেকে একটা কার্ড বের করে গেটের এক জায়গায় ছোঁয়াতেই গেটটা খুলে গেল। দুপাশে বাগান, মাঝখান দিয়ে মোরাম বিছানো পথ, তারপর 4টে সিঁড়ি মার্বেল পাথরের, উপরে চওড়া বারান্দা।
তার দুপাশে দুটি সাদা পাথরের পড়ি। ভিতরের বসবার ঘরটা সাধারণ 7-8টা ঘরের সমান। সেই ঘরের দেওয়ালে কোনো ছবি নেই, আছে অসংখ্য ঝিনুক আটকানো। লাল রঙের ছোট বড় অনেক রকম। সমুদ্রের ধারে এরকম ঝিনুক পাওয়া যায়। অনেক সময় ডুবুরিরাও সমুদ্রের তলা থেকে অনেক ঝিনুক তুলে আনে। এ ঘরে সোফাগুলো সব ধপধপে সাদা রঙের। একটা ছোট টেবিলের ওপর একটা টেলিফোন রাখা। পারভেজ রিসিভার তুলে আরবি ভাষায় কী সব বললেন, তারপর মুখ ফিরিয়ে কাকাবাবুকে জানালেন, একটু বসুন, একজন লোক এসে আমাদের উপরে নিয়ে যাবে। প্রায় সঙ্গে সঙ্গে ঢুকলেন একজন সাদা পোশাক পরা লোক। গলায় একটা স্টেথোস্কোপ ঝুলছে, অর্থাৎ ডাক্তার। সেই ভদ্রলোক সোজা কাকাবাবুর কাছে এসে বললেন, মিস্টার রাজা রায়চৌধুরী, আমি খুব দুঃখিত, সালাদিন সাহেব হঠাৎ ঘুমিয়ে পড়েছেন, সুতরাং আপনাদের সঙ্গে এখন দেখা হবে না। কাকাবাবু ভুরু কুঁচকোলেন। সন্ধে 7টার সময় কেউ ঘুমিয়ে পড়ে? তবু তিনি ভদ্রতা করে বললেন, আমাদের 7টার সময় আসবার কথা ছিল। ঠিক আছে। ডাক্তারটি বললেন, আপনাদের আবার আসতে হবে রাত 1:30টার সময়। এবার আর বিষয় না লুকিয়ে কাকাবাবু বললেন, রাত 1:30টায়? সে কি, অত রাতে আসতে হবে কেন? কাল সকালে। তাকে বাধা দিয়ে ডাক্তার বললেন, সালাদিন সাহেবের ঘুমটা উল্টোপাল্টা হয়ে গিয়েছে। এই তো এখন ঘুমিয়ে পড়লেন, আবার 6-7 ঘন্টা পরে জাগবেন, তার মানে রাত 1টা-2টো। এরপর জেগে থাকবেন সারা রাত, আবার ঘুমিয়ে পড়বেন সকালবেলা। কতক্ষণ ঘুমোবেন তার ঠিক নেই। সেই জন্যই আপনারা যদি রাত্রিরে এখানেই থাকেন। কাকাবাবু বললেন, রাত্রিরে উনি জাগবেন, কিন্তু তা বলে আমরা ঘুমাবো না? আমরা তো দেখা করতে চাইনি। উনিই 7টায় আসতে বলেছিলেন। মাফ করবেন, অত রাত্রে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। ডাক্তার বিনীতভাবে বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনি বিরক্ত হয়েছেন বুঝতে পারছি, সেটা স্বাভাবিক। ব্যাপার কি জানেন, উনি খুবই অসুস্থ। আজ ঘুমোবার একটু আগেও আপনার কথা জিজ্ঞেস করছিলেন। ঘুম থেকে জেগে উঠেও হয়তো আবার জানতে চাইবেন। সেই জন্যই বলছি, আপনারা এখানেই থেকে যান। আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হবে না। আপনাদের জন্য আলাদা ঘর আছে, সেখানে বিছানায় শুয়ে বিশ্রামও নিতে পারেন। যখনই দরকার হবে আপনাদের ডেকে তুলব। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, দুঃখিত, ওরকমভাবে যখন তখন আমাদের ডেকে তোলা হবে, এটা আমার কাছে ভদ্র ব্যাপার মনে হচ্ছে না। আমি এভাবে কারোর সঙ্গে দেখা করতে রাজি নই। চল রে সন্তু। কাকাবাবু উঠে দাঁড়ালেন। পারভেজকে বললেন, আমাদের ফেরার ব্যবস্থা করে দিন। পারভেজ কোনো উত্তর না দিয়ে ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার কিন্তু কিন্তু করে বললেন, স্যার, আপনি ফিরে যেতে চান, কিন্তু তাতে তো অসুবিধে আছে, এখান থেকে এখন বেরোতে পারবেন না। কাকাবাবু বেশ ঝাঁঝের সঙ্গে বললেন, বেরোতে পারবো না মানে? ডাক্তার বললেন, গেট বন্ধ, এখন তো গেট খোলা যাবে না। কাকাবাবু বললেন, কেন খোলা যাবে না? ওই তো পারভেজের কাছে কার্ড আছে দেখলাম, সেই কার্ড দিয়ে খুলবে। পারভেজ বললেন, সেই কার্ড দিয়ে ভিতরে ঢোকা যায়, কিন্তু বেরোনো যায় না। বেরোতে হলে ভিতর থেকে একটা সুইচ টিপতে হয়। কাকাবাবু বললেন, বেশ, তো সেই সুইচ টিপে দিন। বলছি তো আমি আর এখানে থাকতে চাই না, হোটেলে ফিরে যাব। পারভেজ বললেন, সে সুইচ টেপার অধিকার তো আমাদের নেই। ডাক্তার বললেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের সাহেব ঘুমোবার আগে আপনার কথা বলছিলেন, আপনাকে নিয়ে আসার কথা ছিল। এখন তিনি হুকুম না দিলে তো আপনাকে ফিরিয়ে দিতে পারি না। রাত 1টায় ঘুম থেকে উঠেই যদি আপনার কথা জিজ্ঞেস করেন, আর যদি শোনেন আপনি চলে গিয়েছেন, তাহলে এত রেগে যাবেন যে আপনাকে গেট খুলে দেবে তাকে যে কি শাস্তি দেবেন তার ঠিক নেই। সুতরাং প্লিজ আপনি থাকুন। কাকাবাবু বললেন, আমার ইচ্ছে না করলেও আমাকে থাকতে হবে? আমাকে কি আপনারা বন্দি করে রাখতে চান?
ডাক্তার দুদিকে খুব জোরে মাথা নেড়ে বললেন, বন্দি? না না না, আপনি এবারে যেখানে ইচ্ছে যেতে পারেন, বাগানে ঘুরতে পারেন, শুধু বাইরের গেটটা খোলা যাবে না। কাকাবাবু বললেন, তার মানে তো বন্দি করাই হলো। সেই ঘরে আরও 3জন লোক এসে দাঁড়িয়েছে। তাদের হাতে কোনো অস্ত্র টস্ত্র নেই, তবে বোঝাই যায় এরা কাকাবাবুদের বাইরে বেরোবার জন্য কোনো সাহায্য করবে না। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আসুন স্যার, আপনাদের বিশ্রামের ঘর দেখিয়ে দিচ্ছি। কাকাবাবু ভিতরে ভিতরে রাগে ফুঁসছেন, আবার বুঝতেও পারছেন এখান থেকে জোর করে বেরোনো যাবে না। এই বসার ঘরটার একপাশে গোটা 4 সিঁড়ি, তারপর একটা দরজা। সেটা খোলার পর দেখা গেল পরপর কয়েকটা ঘর। সঙ্গের লোকটি একটি ঘরের তালা খুলতে খুলতে বলল, এগুলো আমাদের গেস্ট রুম। আপনাদের কোনো অসুবিধে হলে কিংবা কিছু লাগলে একটা ফোন আছে, সেটা তুলবেন, তাহলেই সাড়া পাবেন। সেই গেস্ট রুম দেখলেও চক্ষু চড়ক গাছ হয়ে যায়। রাজা মহারাজাদের থাকবার মতো। বসবার জন্য 6খানা সোফা, 2টো খাট সম্পূর্ণ রূপোর তৈরি। একদিকের দেওয়ালে একটা ঘড়ি আছে, সেটা মানুষের সমান বড়। একটা টেবিলের ওপর মস্ত একটা রূপোর পাত্রে অন্তত 10-12 রকম ফল। লোকটি বেরিয়ে যাওয়ার সময় দরজা বন্ধ করল না। কাকাবাবু কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলেন, তারপর বললেন, এ কি ব্যাপার রে সন্তু, নেমন্তন্ন করে এনে আমাদের আটকে রেখে দিল। সন্তু বলল, এই সালাদিন ঠিক কে? তোমার কাছে আগে তো এর নাম শুনিনি। কাকাবাবু বললেন, অনেকদিন আগে ইজিপ্টে একজনের সঙ্গে আলাপ হয়েছিল, জানি না সেই সালাদিন আর এই সালাদিন একই লোক কিনা, ভালো করে মনে পড়ছে না। সেই সালাদিনের কি যেন একটা উপকার করেছিলাম। কলকাতায় একজন লোক গিয়ে সালাদিনের নাম করে নেমন্তন্ন করলো। তোর আর আমার প্লেনের টিকিট, হোটেল বুকিং টুকিং সব ব্যবস্থা করে দিল। তাই ভাবলাম বেরিয়ে আসা হবে, মন্দ কি। এখন দেখছি বেড়ানো মাথায় উঠে গিয়েছে। কি মতলবে ডেকে এনেছে কে জানে। সন্তু ঘরটার নানান কারুকার্য করা ছাত্রা দেখতে দেখতে বলল, দারুণ বড় লোক, আমি আগে এত বড় লোক দেখিনি। কাকাবাবু বললেন, হ্যাঁ, বিচ্ছিরি বড়লোক। এত টাকা নিয়ে মানুষ কি করে? এত বড় বাড়িরই বা দরকার কি? এই সব বড় লোকরা খুব খামখেয়ালি হন, নিজের ইচ্ছেটাই সব, অন্যদের কথা ভাবেনি না। নইলে কেউ রাত 1টার সময় দেখা করার কথা বলেন? সন্তু বলল, অতক্ষণ আমাদের জেগে থাকতে হবে? কাকাবাবু বললেন, দেখ না কি হয়। উনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে আমিও ওকে ছাড়ব না। সন্তু ফলের পাত্রটা থেকে একটা ন্যাশপাতি তুলে এক কামড় দিল। কাকাবাবু একটা সোফায় বসে পড়ে বললেন, অনেকটা সময় কাটাতে হবে। সময় কাটাবার সবচেয়ে ভালো উপায় কি বলতো? মুখে মুখে ছড়া বানানো। আমি এক লাইন বলবো, তারপর তুই তার সঙ্গে মিলিয়ে আর একটা লাইন বলবি। সন্তু বলল, ওরে বাবা, তোমার সঙ্গে পারবো না। কাকাবাবু বললেন, তাহলে একটা কিছু খেলা, তোকে এই খেলাটা শিখিয়ে দিচ্ছি। আমি একটা কিছুর নাম জিজ্ঞেস করবো তোকে, সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে হবে, একটুও না থেমে। তবে একটা নাম 2বার বলা যাবে না। যেমন বল, পাখি, টিয়া, ফুল, গোলাপ, নদী, গঙ্গা, পাখি, পায়রা, শহর, কলকাতা, খাবার, রসগোল্লা, পাখি, 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 ময়না, খাবার, জিলিপি, বই, রামায়ণ, খাবার, হটডগ, পাখি, বুলবুলি, মাছ, ইলিশ, খাবার, 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 গঙ্গা, না না, ফুচকা, পাখি, পাখি, গোলাপ, ফুল, কাটলেট,
না না, ইয়ে কি যেন, জবা, হ্যাঁ হ্যাঁ জবা। কাকাবাবু হাসতে লাগলেন। সন্তু অবাক। এত সাধারণ প্রশ্ন, তবু ভুল হচ্ছিল কেন? কাকাবাবু বললেন, খুব সহজ প্রশ্ন হলেও একটু পরে মাথা গুলিয়ে যায়। মানুষ একসঙ্গে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে না। তোর বন্ধুদের এই খেলাটা শিখিয়ে দিস। সন্তু বলল, তুমি তো চিন্তা করার একটুও সময় দিচ্ছিলে না, বুলেটের মতো প্রশ্ন করছিলে। কাকাবাবু বললেন, ওইটাই তো এ খেলার মজা। আচ্ছা, এবার এটা মেলাবার চেষ্টা কর। একটা ছিল বাচ্চা ভূত, ভয় পেয়ে সে কাঁদে। সন্তু লাইনটা মুখস্থ করার মতো করে বলল, একটা ছিল বাচ্চা ভূত, ভয় পেয়ে সে কাঁদে। কাকাবাবু বললেন, হ্যাঁ, এবার মিলিয়ে মিলিয়ে তুই দ্বিতীয় লাইনটা বল। সন্তু একটু থেমে থেমে বলল, মানুষ দেখলে পালিয়ে যায়, লুকোয় গিয়ে ছাদে। কাকাবাবু বললেন, মন্দ হয়নি, আর একটু বেটার হতে পারত। আচ্ছা, এবার থার্ড লাইন। ভূতের মায়ের লম্বা ঠ্যাং, মূলোর মতন দাঁত, রাত দুপুরে যে দেখবে হবেই কুপোকাত। সন্তু বলল, ফোর্থ লাইনটাও তো তুমিই বানিয়ে দিলে। কাকাবাবু বললেন, হ্যাঁ রে, বেশ মুড এসে গেল। আচ্ছা, তুই পরের লাইনটা। এই সময় দরজা ঠেলে ঢুকলো দুজন লোক, সঙ্গে একটা ট্রলি টেবিল, তাতে নানা রকম খাবার সাজানো। সেই সব খাবার তুলে দিতে লাগলো টেবিলে। মস্ত বড় টেবিল, সেটা ভরে যেতে লাগলো খাবারে। প্লেটের পর প্লেট দিচ্ছে তো দিচ্ছেই। কাকাবাবু বললেন, হোয়াট ইজ দিস? এত খাবার কে খাবে? আমরা কি রাক্ষস নাকি? না না, অত খাবার লাগবে না। লোক দুটো তাতে কানই দিল না। সব খাবার সাজিয়ে দেওয়ার পর ওদের একজন বলল, হ্যাভ ইউর ডিনার স্যার, মেন কোর্স খাওয়া হয়ে গেলে আমরা ডেজার্ট নিয়ে আসব। কাকাবাবু বললেন, ওরে বাবা, এরপর আবার ডেজার্ট? তোমরা কি আমাদের মেরে ফেলতে চাও নাকি? বন্দিদের তোমরা খাইয়ে খাইয়ে মারো? লোক দুটো তাতে হাসলও না, কিছু বললও না। ওরা বেরিয়ে যাওয়ার পর কাকাবাবু বললেন, এত খাবার? বাংলাদেশে ঢাকায় গেলেও এই রকম খাবার দেয়। 4 রকম মাছ, 5 রকম মাংস, বিরিয়ানি। এত ভালো ভালো খাদ্য দেখে লোভ হচ্ছে বটে, কিন্তু বেশি খাওয়া উচিত নয়। সন্তু, তুইও বেশি খাসনি, শরীর খারাপ হবে। সন্তু বলল, এর মধ্যে অনেক খাবার আগে চোখেই দেখিনি, তাই চামচে দিয়ে তুলে একটু একটু টেস্ট করব সব কটা। কাকাবাবু বললেন, 1 চামচ করে খেলেই ডাবল খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তোর যা খুশি। সন্তু বলল, কাকাবাবু, আমরা তো আগেও কয়েকবার বন্দি হয়েছি, কিন্তু এত আরামের ব্যবস্থা, এত সুন্দর ঘর, এত সব খাবার দাবার, এ যেন বিশ্বাসই করা যায় না। কাকাবাবু বললেন, যতই খাবার দিক আর যতই ভালো ঘর হোক, তবুও তো আমরা বন্দি ঠিকই। এ ঘরের দরজাও খোলা রয়েছে, তবু পালাবার উপায় নেই। সন্তু বলল, বাইরে অত বড় লোহার গেট আমি জীবনে দেখিনি। কাকাবাবু তাড়াতাড়ি খাওয়া সেরে নিয়ে উঠে পড়ে বললেন, আমি এখন একটু শুয়ে নি বরং, দেখা যাক মাঝরাত্রে কি হয়। শুয়ে পড়ার পর কাকাবাবু বললেন, হ্যাঁ রে সন্তু, বন্ধুর পথ কথাটার মানে মনে পড়ে গিয়েছে। বন্ধু আর বন্ধুর এক নয়। বন্ধুর মানে উঁচু নিচু, এবড়ো খেবড়ো রাস্তা যাকে বলে, যেখানে হাঁটতে অসুবিধে হয়। বেড়াতে বেরোলে অনেক সময় বন্ধুর পথে পড়তে হয়। সন্তু বলল, তবু অনেক মানুষ সেই রাস্তাতেও বেড়াতে যায়। কাকাবাবু বললেন, যাই তো, কত কষ্ট করে পাহাড়ে ওঠে। আমি আর ক্রাচ নিয়ে পাহাড়ে উঠতে পারবো না। তুই দেখ না, যদি এভারেস্টে চূড়োয় উঠতে পারিস। আজকাল তো অনেকেই উঠছে। সন্তু বলল, চান্স পেলে নিশ্চয়ই যাব, কিন্তু তুমি না গেলে আমাকে আর কে দলে নেবে? কাকাবাবু বললেন। এবার ফিরে গিয়ে দেখবো খোঁজ খবর করে। কাকাবাবু পাশ ফিরে চুপ করে গেলেন। ঘরে একটা টিভি আছে।
সন্তু সেটা চালিয়ে দিল। অধিকাংশই আরবি আর অন্য কী সব ভাষার প্রোগ্রাম, বোঝাই যায় না। খানিক পরে সন্তুর আর ভালো লাগলো না। টিভি বন্ধ করে সেও শুয়ে পড়ল অন্য একটা খাটে। সঙ্গে সঙ্গে ঘরের সব আলো নিভে গেল। সন্তু ভাবল, লোডশেডিং? এদেশেও লোডশেডিং হয়? কাকাবাবু ঘুমননি। আপন মনে বললেন, এ ঘরে নিশ্চয়ই গোপন ক্যামেরা আছে, আমরা কি করি তা লক্ষ্য রেখেছে। শুয়ে পড়েছি, আলো দরকার নেই তাই নিভিয়ে দিল। ঘরটার একপাশে দুটো বড় বড় কাঁচের জানলা। এতক্ষণ আলোর জন্য বোঝা যায়নি। এবার দেখা গেল বাইরে ফটফট করছে জ্যোৎস্না। সন্তু উঠে বসে দেখল বাইরে একটা চমৎকার সাজানো বাগান, নানা রকম ফুল ফুটে আছে। দিনের বেলায় ফুলগুলো যেমন দেখায়, রাত্রিবেলা অন্যরকম হয়ে যায়। রাত্রিরে রং বোঝা যায় না। সন্তু চেষ্টা করেও জানলাটা খুলতে পারল না। হয়তো কিছু কায়দা কানুন আছে। এত তাড়াতাড়ি ঘুমের অভ্যেস নেই। তাই সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, একটু বাগানটা দেখে আসতে পারি? কাকাবাবু বললেন, ওরা তো বাইরে যেতে বারণ করেনি, দরজাও খোলা, শুধু গেটের বাইরে যেতে দেবে না। ঘুরে আয় বাগানে। সন্তু খাট থেকে নেমে জুতো পরে বেরিয়ে গেল। 2-3 মিনিট পরেই দৌড়তে দৌড়তে ফিরে এসে দরজা বন্ধ করে হাঁপাতে লাগল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো রে? একটু দম নেবার পর সন্তু বলল, ভয়ও পেয়েছি আবার হাসিও পাচ্ছে। বাগানে গেলাম জ্যোৎস্নার মধ্যে ফুলের গন্ধ শুকতে, সেখানে গিয়ে দেখি একটা চিতাবাঘ। কাকাবাবু বললেন, হ্যাঁ, চিতাবাঘ? তুই ঠিক দেখেছিস? অ্যালসেশিয়ান কুকুর নয় তো? সন্তু বলল, না, গায়ে স্ট্রাইপ আছে, তাও আমাদের দেশের মতো লেপার্ড নয়, আসল চিতা, অনেকটা লম্বা। কাকাবাবু বললেন, চিতা পুষেছে? বড় লোকদের কত উদ্ভট শখ থাকে। সিংহ পুষতে পারত। কেনিয়ায় দেখেছি একজন লোক বাড়িতে 3খানা পাইথন সাপ রেখেছে। এই চিতাটা ছাড়া ছিল? সন্তু বলল, ছাড়াই ছিল, তবে পাশে পাশে একজন লোক। কাকাবাবু বললেন, তাহলে আর কি করবি? বাগান দেখা হলো না, শুয়েই থাক। অন্ধকারের মধ্যে কিছুক্ষণ কথা বলতে বলতে দুজনেই থেমে গেল। একসময় ঘুম এসে গেল। কতক্ষণ পর কে জানে আবার জ্বলে উঠল আলো। অনেক ঝলমলে আলোয় ভরে গেল ঘর। অত আলোয় ঘুম ভাঙবেই। কাকাবাবু পাশ ফিরে দেখলেন অন্য খাটটায় সন্তুও উঠে বসেছে। হাত ঘড়ি দেখে কাকাবাবু বললেন, 1:45। একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম, এই সময় ঘুমটা ভাঙিয়ে দিল। দরজা ঠেলে সেই ডাক্তার ঢুকে ব্যস্তভাবে বললেন, উঠুন উঠুন, যা ভেবেছিলাম ঠিক তাই। উনি জেগে উঠে প্রথমেই আপনার কথা জিজ্ঞেস করলেন। চলুন স্যার, এক্ষুনি যেতে হবে। কাকাবাবু গোমরা মুখে বললেন, এইভাবে কাঁচা ঘুম ভাঙিয়ে কারো সঙ্গে দেখা করার অভ্যেস আমার নেই, তবু মনে হচ্ছে যেতেই হবে। সন্তুর দিকে তাকিয়ে বললেন, চল রে, দেখা যাক কি ব্যাপার। কাকাবাবু ক্রাচ নিয়ে তৈরি হয়ে বেরোলেন ঘর থেকে। ডাক্তার বললেন, আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না, এ বাড়িটা দোতলা, কিন্তু লিফট আছে। কাকাবাবু বললেন, হেলিকপ্টার থাকলেও আশ্চর্য হতাম না। ডাক্তার বললেন, তাও আছে। লিফট দিয়ে দোতলায় ওঠার পর একটা বারান্দা, পাশাপাশি কয়েকটা ঘর। একটা ঘরের দরজা খোলা, দরজার দুপাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। ভিতরে একটা মস্ত বড় খাট, তাতে অন্তত 6 জন লোক দিব্যি আরামে শুয়ে থাকতে পারে। এখন মাঝখানে শুয়ে আছেন একজন মাত্র লোক। দেখলে মনে হয় এককালে বেশ লম্বা চওড়া স্বাস্থ্যবান ছিলেন, এখন রোগা হয়ে গিয়েছেন, মুখে অসুখের ছাপ। তার মাথার কাছে 2 জন নার্স। সেই লোকটি পরিষ্কার ইংরেজিতে বললেন, রাজা রায়চৌধুরী, তোমার চেহারা অনেক বদলে গিয়েছে, আমায় চিনতে পারো? কাকাবাবু বললেন, হ্যাঁ পারছি, তোমারও চেহারা অনেকটা অন্যরকম হয়ে গিয়েছে।
সেই লোকটি বললেন, বদলাবে না? তোমাকে লাস্ট দেখেছি অন্তত 20 বছর আগে, ইজিপ্টে, তাই না? ওহ, কি সব দিন গিয়েছে তখন। ডাক্তারটি কাছে এসে তাকে ফিস ফিস করে বললেন, স্যার, আপনার বেশি কথা বলা বারণ। সেই লোকটি ধমক দিয়ে বলল, শাট আপ। তারপর কাকা বাবুকে বললেন, তোমরা আমার এই পায়ের দিকটায় এসে দাঁড়াও, ভালো করে দেখতে পাচ্ছি না। এই ছেলেটি কে তোমার সঙ্গে? কাকাবাবু সরে এলেন বটে, কিন্তু সেই লোকটি আর কিছু বলার আগেই কাকাবাবু কড়া গলায় জিজ্ঞেস করলেন, সালাদিন, আমি আগে জানতে চাই আমাকে এত তাড়াহুড়ো করে কেন নিয়ে আসা হলো দেশ থেকে, তারপর এই বাড়িতে বন্দি করে রাখা হলো, আর এই রাত দুপুরে ডেকে তোলা। সালাদিনের মুখে পাতলা হাসি ফুটে উঠল। আস্তে আস্তে বললেন, এই হুড়োহুড়ির কারণ বুঝতে পারলে না? এই পাজি ডাক্তারগুলো বলেছে আমি আর বাঁচব না, যে কোনো দিন মরে যেতে পারি, কিন্তু মরার আগে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে যাব না? কাকাবাবু বললেন, তোমার নিশ্চয়ই অনেক বন্ধু আছে, আমার সঙ্গে তেমন বন্ধুত্ব তো হয়নি। সারাদিন হঠাৎ কাশতে শুরু করলেন। একজন নার্স তাড়াতাড়ি কিছু একটা ওষুধ নিয়ে আসতেই সালাদিন হাতের ঝটকায় সেটা সরিয়ে দিয়ে বললেন, থাক, আমি আর ওষুধ খাবো না। যদি মরেই যাই তাহলে আর ওষুধ খেয়ে কি হবে? তারপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, এই, তোমরা এখনো আমার অতিথিদের চেয়ার দাওনি? ওরা দাঁড়িয়ে থাকবে। সঙ্গে সঙ্গে দুটো চেয়ার এসে গেল। সালাদিন এবার খানিকটা উঠে বসে বললেন, রাজা, এর মধ্যে আমার কথা নিশ্চয়ই তোমার মনে পড়েনি। কাকাবাবু বললেন, সত্যি কথা বলতে গেলে না, মনে পড়েনি। সালাদিন বললেন, আমিও ভুলে গিয়েছিলাম। এর মধ্যে জীবনে কত কি ঘটে গিয়েছে। কয়েকদিন আগে কি হলো জানো? তোমাকে স্বপ্নে দেখলাম। হ্যাঁ, তোমাকে, একেবারে স্পষ্ট। অবশ্য শুধু তোমার মুখ নয়, আরও দুজন, সৈয়দ আল মুমিন আর রোজা পিঙ্গলটন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এরা কারা? ডাক্তার এবার কাকাবাবুর কাছে এসে বললেন, স্যার, প্লিজ প্লিজ, ওকে বেশি কথা বলাবেন না, খুবই ক্ষতি হবে। সালাদিন বললেন, চুপ, এখন আমার যা ইচ্ছে তাই করব। ডাবল ডিমের অমলেট খাবো, আইসক্রিম খাবো। তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, আর নার্স টার্সদের বাইরে যেতে বলো। কাকাবাবুর দিকে ফিরে বললেন, ওদের কথা পরে হবে। যা বলছিলাম, স্বপ্নে এই 3টি মুখ আমি পরপর 2 দিন দেখলাম। তারপর আমার মায়ের গলা শুনতে পেলাম। মা বলছেন, ওরে সালাদিন, পৃথিবী ছেড়ে চলে আসার আগে যাদের কাছে তোর ঋণ আছে তা শোধ করে আসবি না? ঋণ রাখতে নেই, ঋণ রেখে গেলে বেহেস্তে যাওয়া যায় না। কাকাবাবু বললেন, সালাদিন, তোমার বেশি কথা বলা বারণ, তুমি সংক্ষেপে বলো। সালাদিন বললেন, সংক্ষেপেই বলছি। রাত দুপুরে কি গল্প করা যায়? কিন্তু আমি কাল পর্যন্ত যদি না বাঁচি, কিছু কিছু ঋণ শোধ করা যায় না। যেমন বাবার ঋণ শোধ করা গেলেও মায়ের ঋণ কখনো শোধ হয় না। গুরুর ঋণ শোধ করা যায় না, কিন্তু বন্ধুদের ঋণ শোধ করা যায়। আমি স্বপ্নে তোমাকে দেখলাম, মায়ের আদেশ শুনলাম। তুমি আমার বিশেষ বন্ধু। এই ছেলেটিকে? কাকাবাবু বললেন, ও আমার দাদার ছেলে, ওর নাম সুনন্দ রায়চৌধুরী, ডাক নাম সন্তু। সালাদিন বললেন, দেখে মনে হচ্ছে খুব ব্রাইট বয়, পড়াশোনা করেছে। ওকে ইংল্যান্ডে পাঠাবার ব্যবস্থা করো, সব খরচ আমার। 7 বছর যা লাগবে আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। কাকাবাবু বললেন, থ্যাংক ইউ সালাদিন। ও কলকাতার কলেজে পড়ছে, এক্ষুনি বিদেশ যাওয়ার তো কোনো দরকার নেই। ভবিষ্যতে যদি ও নিজের চেষ্টা যেতে পারে তখন যাবে, কারো সাহায্য নিয়ে না যাওয়াই ভালো। কি রে সন্তু? সন্তু হাসল, মাথা নাড়ল দুদিকে।
সালাদিন বললেন, ও রাজি নয়? বেশ, রাজা, তোমাকে আমি কি দিতে পারি বলো? তোমার ঋণ শোধ করতেই হবে। বেশি দেরি করো না, বলো বলো। কাকাবাবু বললেন, আমার কাছে আবার তোমার কিসের ঋণ? আমি তো জানি না। সালাদিন বললেন, বাহ, তোমার মনে নেই? আমরা ইজিপ্টে নাইল নদী দিয়ে যাচ্ছিলাম মার্চ মাস। মোটর বোটে 6 জন যাত্রী ছিল। হঠাৎ দারুণ ঝড় শুরু হলো। ওরে বাপ রে বাপ, সে কি দারুণ ঝড় আর বজ্রপাতের শব্দ! মোটর বোটটা সাংঘাতিকভাবে দুলছিল। একসময় উল্টেই গেল। তারপর আমার তো বাঁচার আশাই ছিল না। তুমি আমায় উদ্ধার করলে। আর একজন মাত্র বেঁচে ছিল। অন্য 3জন কোথায় যে তলিয়ে গেল তাদের আর খোঁজই পাওয়া যায়নি। তাদের মধ্যে আমার 2জন ম্যানেজার ছিল। তোমার সঙ্গে আমার ব্যবসা ট্যাবসার কোনো সম্পর্ক ছিল না। তুমি বেড়াতে যাচ্ছিলে, তবু তুমি আমাকে উদ্ধার করলে। এ ঋণ কি আমি কখনো ভুলতে পারি? কাকাবাবু বললেন, ভুলেই গিয়েছিলাম, এখন মনে পড়ছে। শোনো সালাদিন, মানুষকে বিপদের সময় সাহায্য করা তো সব মানুষেরই কর্তব্য। এই কর্তব্যে কোনো ঋণ হয় না। ওরকম অবস্থায় তুমিও অন্য কাউকে বাঁচাবার চেষ্টা করতে নিশ্চয়ই। সালাদিন বললেন, আমি বাঁচাবার চেষ্টা করব কি করে? আমি তো সাঁতারই জানি না। নাইল নদীতে অত বড় বড় ঢেউ! ভয়ে আমার প্রাণ উড়ে যাচ্ছিল আর একটু হলেই। তুমি আমার একটা হাত ধরলে। কাকাবাবু বললেন, আহা, জলে ডোবার ব্যাপার ছাড়াও তুমি অন্য কোনো সময় অন্য কাউকে সাহায্য করতে নিশ্চয়ই। সালাদিন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আমি কোনো দিন কোনো মানুষের প্রাণ বাঁচাবার জন্য কিছু করিনি। নিজেকে নিয়েই খুব ব্যস্ত ছিলাম। তুমি কিছু টাকা নেবে? 5 লাখ, 10 লাখ ডলার তোমার ব্যাংকে? কাকাবাবু দুহাত তুলে বললেন, না না, আমার অত টাকার কোনো দরকার নেই। আমি সরকারি পেনশন পাই, আর দু একটা বই টই লিখে যা রোজগার হয় তাতে বেশ চলে যায়। সালাদিন বললেন, এই টাকাটা পেলে তোমার আরও ভালো চলবে। ইচ্ছে মতো অনেক কিছু করতে পারবে। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ধন্যবাদ সালাদিন, এবার আমাকে যেতে হবে। সালাদিন বললেন, আরে, রেগে গেলে নাকি? বসো বসো, একটা খুব জরুরি কথা আছে। কাকাবাবু বললেন, আমার বাবা বলতেন, পরিশ্রম করবি, রোজগার করবি, কারো কাছ থেকে দান নিবি না। তোমার মতো কোনো কোনো বড়লোক হঠাৎ আমাকে এরকম টাকা পয়সা দিতে চাইলে আমার অপমান বোধ হয়। দুবেলা খাওয়া দাওয়া, বছরের জামা কাপড়, মাঝে মাঝে বেড়াতে যাওয়া, আর কিছু হাত খরচ, এর চেয়ে বেশি টাকা মানুষের তো লাগে না। সালাদিন বললেন, বুঝেছি। তোমাদের ভারতীয় দর্শন, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তোমরা টাকা পয়সা নিয়ে মাথা ঘামাও না। কাকাবাবু বললেন, তাও ঠিক নয়। টাকার অভাব থাকলে সবাইকেই কষ্ট পেতে হয়, কিন্তু কোনো একজনের এত টাকা, এত বড় বাড়ি, আরও কত বাড়ি আছে কে জানে। নিজস্ব প্লেন, হেলিকপ্টার, এসব কি ভোগ করা যায়? এই যে তুমি, যদি তাড়াতাড়ি চলে যাও, তাহলে এসবের কি হবে? সালাদিন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ রাজা। প্রথম জীবনটা খুব পরিশ্রম করতে হয় এইসব পাওয়ার জন্য। তারপর অনবরত দুশ্চিন্তা হয় কি করে এসব রক্ষা করা যায়। তারপর এই তো দেখছো, হঠাৎ অসুস্থ, মৃত্যুর ডাক এসে যায়। কিছুই ভোগ করা হলো না পুরোপুরি। কাকাবাবু বললেন, কিরে সন্তু, ঘুমিয়ে পড়লি নাকি? সন্তু বলল, মোটেই না। আমি বাইরে একটা বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছি। এত রাত্রিরে? সালাদিন বললেন, তুমিও শুনতে পাচ্ছ? আমিও তো শুনছি। আমি ভাবছিলাম বুঝি আমার মনের ভুল। তারপর তিনি ডাক্তারের দিকে ফিরে বললেন, দেখেছো দেখেছো আব্দুল্লাহ, সন্ধেবেলা কথা বলতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, খুব কাঁদছিলাম।
এখন এদের সঙ্গে কত সহজে কথা বলতে পারছি। তোমরা শুধু শুধু আমাকে ওষুধ খাওয়াও আর ভয় দেখাও। কাকাবাবু বললেন, এবার সত্যি আমাদের যাওয়া উচিত, আর কথা বলা উচিত নয়। সালাদিন বললেন, ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও, আর একটা কথা আছে। আমি জানতাম তুমি টাকা পয়সা কিংবা হিরে বা সোনা দিলেও নিতে রাজি হবে না, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমাকে কিছু একটা না দিতে পারলে আমি শান্তি পাবো না, চির ঋণী হয়ে যাব। কাকাবাবু বললেন, আহা, আমি তো বলেইছি তুমি সাঁতার জানতে না। বোটটা উল্টে যাওয়ার পর আমি তোমার পাশে ছিলাম, তোমার হাতটা ধরে একটু সাহায্য করেছি। এরকম সবাই করে, এতে কোনো ঋণ টিন হয় না। সালাদিন বললেন, না, সবাই করে না। ভয় পেয়ে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। তুমিও ডুবে যেতে পারতে, তুমি আমাকে ঠেলে সরিয়ে দিতে পারতে। তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েও। কাকাবাবু বললেন, এই তো তুমি প্লেনের ভাড়া দিয়ে আমাকে আর আমার ভাইপোকে এ দেশে আনার ব্যবস্থা করেছো। তোমাদের দেশটা ঘুরে ঘুরে দেখব, এই তো অনেকখানি পাওয়া। এজন্যই তোমাকে ধন্যবাদ। এখন বিশ্রাম নাও। সালাদিন বললেন, রাজা, উঠে দাঁড়ালে কি হবে? আমার হুকুম ছাড়া তো তুমি এ বাড়ি থেকে বেরোতেই পারবে না। আর একটুখানি থাকো, তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। তুমি তো হিস্ট্রি নিয়ে চর্চা করো, পুরনো জিনিস ভালোবাসো, এটা তোমার কাজে লাগবে। তিনি বালিশের তলা থেকে একটা চাবি বের করলেন। বেশ বড় চাবি, মনে হয় সোনার তৈরি, সোনার মতো রং। ডাক্তারের দিকে চাবিটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন, ওই দেওয়ালের গায়ের আলমারিটা খোলো। দেখো, একেবারে নিচের তাকে একটা ব্যাগ আছে, দেখেছ? সেটা বের করে আনো। আজকাল জামা কাপড় কিনতে গেলে যেরকম কাপড় বা চটের ব্যাগ দেয়, এই ব্যাগটা সেরকম। সালাদিনের নির্দেশে ডাক্তার তার থেকে ভাত খাওয়ার থালার মতো একটা গোল থালা বের করে আনলো, খুব সম্ভবত তামার তৈরি। তার মাঝখানে ছেঁড়া ছেঁড়া তুলট কাগজের মতো কয়েকটা টুকরো সাঁটা আছে, মনে হয় খুব পুরনো। সালাদিন বললেন, দেখো, এই ব্যাগটা তেমন দামি কিছু নয়, থালাটাও সাধারণ, সুতরাং তোমাকে আমি তেমন মূল্যবান কিছু দিচ্ছি না, কিন্তু এক হিসেবে এটা অমূল্য। ওই যে টুকরোগুলো দেখছো, ওটা যীশু খ্রিস্টের চিঠি, একদম অরিজিনাল। কাকাবাবু প্রায় আর্তনাদ করার মতো বলে উঠলেন, হ্যাঁ, কি বললে? সালাদিন বললেন, বললাম তো, যীশু খ্রিস্টের চিঠি। সন্তু প্রায় হুমড়ি খেয়ে দেখতে গেল থালাটা। কাকাবাবু সেটার দিকে একবার মাত্র চোখ বুলিয়ে বললেন, তুমি কি বলছো সালাদিন? যিশুর চিঠি? হতেই পারে না। যিশু কি লেখাপড়া জানতেন নাকি? তিনি চিঠি লিখবেন কি করে? সালাদিন বললেন, সে আমি কি করে জানবো? আমি কি পণ্ডিত নাকি? সেসব তো তোমাদের জানার কথা। কাকাবাবু বললেন, আমি যেটুকু জানি, যিশু কোনো চিঠি টিঠি লেখেননি। তার পক্ষে চিঠি লেখা সম্ভব ছিল না। সালাদিন বললেন, পন্টিয়াস পাইলটের কাছে ক্ষমা চেয়ে যীশুখ্রিস্ট চিঠি লেখেননি? কাকাবাবু বললেন, ইতিহাসে এরকম কোনো কথা লেখা নেই। যিশু কারো কাছে ক্ষমা চাননি বলেই জানি। সালাদিন বললেন, এটা আমি জেরুজালেম শহরে পেয়েছি। এটা অন্তত 2000 বছরের পুরনো। এর মধ্যে যিশুর নাম আছে, হয়তো অন্য কেউ তার হয়ে চিঠি লিখেছিল। কাকাবাবু বললেন, এটা যদি অত পুরনো হয়, আর যদি এতে যিশুর নাম থাকে, তাহলে এটা অবশ্যই খুব মূল্যবান। সালাদিন আবার বললেন, তুমি ডেড সি দলিলের নাম শুনেছ? এটা তার একটু অংশও হতে পারে। কাকাবাবু ভুরু কুঁচকে বললেন, সেটা তো অন্য ব্যাপার। এটা একটু ভালো করে দেখতে পারি? সালাদিন খুব ধমক দিয়ে বললেন, দেখবে না কেন? এটা তো তোমাকেই দিচ্ছি।
কাকাবাবু থালাখানা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখে বললেন, সেকালে ভেড়ার চামড়ার উপরেও লেখা হতো, তাই ঝুরঝুরে হয়ে গেলেও এতদিন টিকে আছে। কিন্তু কি ভাষায় লেখা কিছুই তো পড়তে পাচ্ছি না। সালাদিন বললেন, তুমি তো পণ্ডিত, অনেক ভাষা জানো, তুমি পড়তে পারছো না? কাকাবাবু বললেন, আমি কয়েকটা ভাষা জানি বটে, কিন্তু মোটেই পণ্ডিত নই। আমি এই ভাষাটা জানি না। সালাদিন বললেন, একজন পণ্ডিত আমাকে বলেছেন এটা আরামাইক ভাষায় লেখা, যে ভাষায় যীশুখ্রিস্ট কথা বলতেন। কাকাবাবু বললেন, সে ভাষা কেউ কি এখনো জানে? সালাদিন বললেন, মা লুলা। তিনি আর কিছু বলার আগেই দড়াম করে দরজা ঠেলে ঢুকলো একজন লোক, বেশ লম্বা, আর তার পোশাক খাঁটি আরবদের মতো। গলা থেকে পা পর্যন্ত একটা লম্বা জুব্বা পরা, তার মাথায় একটা ফেট্টি বাঁধা। সাধারণত এখনকার বেশিরভাগ পুরুষই প্যান্ট শার্ট পরে। এ নিশ্চয়ই এ বাড়ির লোকজনের চেনা, কারণ দরজার বাইরের পাহারাদাররা তাকে আটকায়নি। সে জোব্বার পকেট থেকে একটা লম্বা কাগজ বের করে সালাদিনকে আরবি ভাষায় কি যেন বলল। সালাদিন উত্তর দিলেন আরবি ভাষায়। দুজনের উত্তেজিত কথাবার্তা চলতে লাগলো। কাকাবাবু মোটামুটি আরবি ভাষা জানেন, যদিও এরা দুজনেই খুব তাড়াতাড়ি কথা বলছে। কাকাবাবু তবু বুঝতে পারলেন ওই লোকটি সালাদিনকে কিছু একটা দলিলে সই করার জন্য জোর করছে। সালাদিন কিছুতেই রাজি নন। মিনিট পাঁচেক এরকম তর্কাতর্কি হওয়ার পর সেই লোকটি ফস করে একটা রিভলভার বের করে সালাদিনের মুখের কাছে নিয়ে গিয়ে চিৎকার করে কি যেন বলল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তার হাত থেকে রিভলভারটা উড়ে গিয়ে পড়ল ঘরের কোণে। লোকটি খুব সম্ভবত নেশা করে এসেছে। ঘরে ঢুকেই সালাদিনের সঙ্গে কথা বলতে শুরু করেছে, অন্য কারো দিকে তাকায়নি। সে রিভলভারটা বের করতেই কাকাবাবু বিদ্যুৎ বেগে তার একটা ক্রাচ তুলে মারলেন তার হাতে। রিভলভারটা ছিটকে এক জায়গায় পড়া মাত্র সন্তু স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে তুলে আনলো সেটা। এ ব্যাপারে সে কখনো একটুও দেরি করে না। লোকটি ভ্যাবাচাকার মতো তাকিয়ে রইল কাকাবাবুর দিকে, তারপর অস্ফুট স্বরে বলল, তুমি কে? কাকাবাবু বললেন, আমি যেই হই না কেন, একজন অসুস্থ মানুষের নাকের ডগায় ওরকম রিভলভার নাচানো মোটেই উচিত নয়। লোকটি বলল, তোমার কি সাহস? তুমি জানো আমি কে? কাকাবাবু বললেন, আমার তা জানার দরকার নেই। এই ধরনের অসভ্যতা আমার সহ্য হয় না। সালাদিন এর মধ্যে নিজেকে আবার সামলে নিয়ে বললেন, রাজা, তুমি এই দ্বিতীয়বার বোধহয় আমার প্রাণ বাঁচালে। ওরে, কে আছিস? ওকে ধর, বেঁধে রাখ। হোটেলে ডাইনিং রুমে সকালে সবাই আসে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। ব্রেকফাস্টের জন্য আলাদা পয়সা লাগে না। এখানে বুফে খাবারের ব্যবস্থা। সারি সারি প্রায় 15-16 রকমের খাবার সাজানো রয়েছে। যার যতটা ইচ্ছে যতবার ইচ্ছে নিতে পারে। শুধু চা কিংবা কফি কেউ টেবিলে এসে দিয়ে যায়। সন্তু জানলার ধারে একটা টেবিল দেখে বসে পড়ল। কাকাবাবুকে বলল, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে আসছি। তোমার জন্য কি আনবো বলো? কাকাবাবু বললেন, দুহাতে ক্রাস থাকলে প্লেট ধরা মুশকিল। তুই আমার জন্য ফলের রস আর একটা ক্রোয়াশ নিয়ে আয়, তাই যথেষ্ট। তুই যা খুশি খেয়ে নে। সন্তু গিয়ে আগে দেখতে লাগলো কি কি খাবার আছে। অনেক রকম কেক, পেস্ট্রি, মাংস আর ডিমের রান্না, কয়েক রকম তরকারি আর মিষ্টি, রুটি 4-5 রকম। আগে কাকাবাবুর জন্য প্লেট নিতে গিয়ে সন্তু হঠাৎ দেখতে পেল উল্টো দিকের একটা টেবিলে ফ্রেঞ্চ কাট দাড়ি আর চোখে সানগ্লাস পরা সেই লোকটি বসে আছে। অনবরত কি যেন বলে যাচ্ছে আর একজন লোকের সঙ্গে। অন্য লোকটির মাথা ভর্তি ঝাঁকড়া চুল, গাঢ় ভুরু, মুখে সিগারেট। ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালার সঙ্গে কাকাবাবুর কথা হয়েছিল,
কি যেন লোকটির নাম? ফিরে এসে সন্তু উত্তেজিতভাবে বলল, কাকাবাবু, সেই সেই যে কালো গাড়ির লোকটা, ওই কোণে বসে আছেন। কাকাবাবু বললেন, তুই হাঁ পাচ্ছিস কেন? ওই লোকটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উনি তো এই হোটেলে উঠতেই পারেন। এটাই শুনেছি এখানকার সবচেয়ে বড় হোটেল। সন্তু বলল, তুমি যাই বলো, লোকটি কিন্তু এখন আমাদের দেখছেন। কাকাবাবু হাসতে হাসতে বললেন, তোর দেখছি গ্রামের মেয়েদের মতন অবস্থা হয়েছে। কেউ দেখলেই বা কি এমন হয়? সন্তু পরের বার গিয়ে প্লেট ভর্তি করে খাবার নিয়ে এলো নিজের জন্য। কাকাবাবু একটিমাত্র ক্রোয়াশ, খানিকটা জ্যাম মাখিয়ে খেয়ে কাপের পর কাপ কফি পান করতে লাগলেন। সন্তু একটু পরে জিজ্ঞেস করলো, আচ্ছা কাকাবাবু, কাল সালাদিন সাহেব তোমাকে যে থালাটা দিলেন, সেটা কি সত্যি যীশু খ্রিস্টের চিঠি হতে পারে? কাকাবাবু বললেন, প্রায় অসম্ভবই বলতে পারিস। তবে ওতে যদি যিশুর নাম থাকে, সেটাই যথেষ্ট মূল্যবান দলিল। সেই নাম আছে কিনা তা তো আর আমি পড়তে পাচ্ছি না। সন্তু বলল, একবার যে শুনলাম ডেড সি দলিল, সেটা কি? কাকাবাবু বললেন, ডেড সি কোনটা তা জানিস তো? সন্তু বলল, হ্যাঁ তা জানি, একটা সমুদ্র, তার জলে এত নুন যে সেখানে মাছ টাছ কোনো প্রাণীই বাঁচে না। সেই সমুদ্রের তলা থেকে কোনো দলিল পাওয়া গিয়েছে? কাকাবাবু বললেন, না না, জলের মধ্যে আবার কি পাওয়া যাবে? ব্যাপার হচ্ছে ওই সমুদ্রের ধারেই কাছাকাছি একটা পাহাড়ে ছিল একটা গুহা। দু তিনজন একটা হারানো ভেড়া খুঁজতে খুঁজতে চলে গেল সেখানে। ভেড়াটা যদি গুহার মধ্যে ঢুকে বসে থাকে, এ কথা ভেবেও তারা গুহায় ঢুকতে ভয় পেল। সাপ কিংবা ভল্লুকও তো থাকতে পারে। তখন তারা সেই গুহার মধ্যে ঢিল ছুটতে লাগলো। সাপ কিংবা ভল্লুক অবশ্য বেরোলো না, কিন্তু ঠং ঠং শব্দ হতে লাগলো ভিতরে। সেই শব্দ শুনে লোক দুটোর ধারণা হলো ভিতরে নিশ্চয়ই গুপ্তধন আছে। আর ভয় রইল না, তারা হুড়মুড় করে ঢুকে পড়ল ভিতরে। একটু থেমে কফিতে চুমুক দিয়ে কাকাবাবু বললেন, পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে যা কিছু লোকের কাছে গুপ্তধনের চেয়েও দামি, আবার অনেক লোকের কাছে কোনো মূল্যই নেই। সেই লোক দুটো গুহার মধ্যে গিয়ে দেখলো একটা মাটির পাত্রের মধ্যে কয়েকটি পুরনো দলিল রয়েছে, শুধু মণিমুক্ত কিছু নেই। তাতে কি লেখা আছে তা তো তারা পড়তেই পারে না। ভাগ্যিস তারা সেসব ছিঁড়ে খুঁড়ে নষ্ট করেনি। সেগুলোকেই বলে ডেড সি স্ক্রল। ওদের কাছে তার কোনো মূল্যই নেই, কিন্তু পৃথিবীর বহু পণ্ডিতের কাছে তা অমূল্য সম্পদ। সন্তু বলল, কি আছে তাতে? কাকাবাবু বললেন, সবটা আমিও জানি না। অনেক পণ্ডিতও ওই নিয়ে সারা জীবন গবেষণা করেছেন। যতদূর জানি ওর মধ্যে বাইবেল আর যিশুর জীবন নিয়ে অনেক নতুন তথ্য আছে। সন্তু জিজ্ঞেস করল, ওগুলো ওই গুহার মধ্যে কে রেখেছিল? কাকাবাবু বললেন, তাও বলা মুশকিল। একসময় তো খ্রিস্টানরা পালিয়ে পালিয়ে বেড়াতো। সন্তু আরও কিছু বলতে গিয়ে থেমে গেল। সেই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটি বেরিয়ে যাচ্ছে। এক ঝলক তাকালো এদিকে, তার ঠোঁটে একটু একটু হাসি। কাকাবাবু বললেন, ফ্রেঞ্চ কাট দাড়ি আর চোখে কালো চশমা থাকলেই কোনো লোককে ভিলেন ভিলেন মনে হয়, তাই না? কটা বাজলো, পারভেজ এখনো এলেন না। তুই আর কিছু খাবি? সন্তু প্লেটে আরও কিছু খাবার নিয়ে এলো। কাকাবাবু নিলেন এক কাপ কফি। ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটি যার সঙ্গে কথা বলছিল, সেই ঝাঁকড়া চুলওয়ালা লোকটি এবার উঠে এলো এই টেবিলের সামনে। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে সে বলল, কাকাবাবু, তাই না? আপনি নিশ্চয়ই কাকাবাবু। সন্তু চমকে উঠে বলল, আপনি বাঙালি? সে বলল, হ্যাঁ, আমার নাম প্রজ্জ্বল রায়। আমি ভবানীপুরের ছেলে। তখন থেকে ভাবছি ঠিক কাকাবাবুর মতো। আপনাকে একটা প্রণাম করব।
আর তুমি নিশ্চয় সন্তু। কাকাবাবু বললেন, আরে বসো বসো, এখানে বাংলা কথা শুনতে পাবো ভাবিনি। প্রজ্জ্বল বলল, এই তার তোফে আমি 1.5 বছর আছি, একজনও বাঙালি দেখিনি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো, চাকরি? প্রজ্জ্বল বলল, না কাকাবাবু, চাকরি আমার ধাতে সয় না, 2-1বার চেষ্টা করে দেখেছি, এখানে আমি ব্যবসা করি। কাকাবাবু বললেন, বাহ, বাঙালিরা এখন ব্যবসায় মন দিয়েছে। ব্যবসার জন্য তুমি এত দূরে পড়ে আছো, কিসের ব্যবসা? সে বলল, ফসফেট। এদেশে অনেক ফসফেট পাওয়া যায়, আমাদের দেশে সেটা খুব কাজে লাগে। আমি জাহাজ ভরে ভরে ফসফেট পাঠাচ্ছি দেশে। মাঝে মাঝে কলকাতায় যাই অবশ্য, আমার একজন পার্টনার আছে, তখন সে এসে থাকে। সন্তু জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন তাকে আপনি অনেক দিন চেনেন? প্রজ্জ্বল বলল, না, আজই আলাপ হলো, নিজেই এসে বসলো আমার টেবিলে। অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে। সন্তু বলল, খুব বড় লোক তাই না, সামনের ওই দ্বীপটা কিনতে চান? প্রজ্জ্বল বলল, দ্বীপ কিনবে মানে? আজকাল দ্বীপ আবার বিক্রি হয় নাকি? সবই তো গভর্নমেন্টের সম্পত্তি। খুব বড় লোক কিনা জানি না, আমার সঙ্গে তো বেশ দরাদরি করছিলেন ফসফেট সাপ্লাই নিয়ে। কাকাবাবু বললেন, কালই চার্লস গটলিয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তখন দ্বীপ কেনার কথাই বলেছিলেন। প্রজ্জ্বল ভুরু তুলে বলল, কি নাম বললেন? আমাকে তো বললো ওর নাম আব্রাহাম জ্যাকেরিয়া। তারপর হো হো করে হেসে সে আবার বলল, কাকাবাবু, ও নিশ্চয়ই আপনার সঙ্গে রসিকতা করেছে, দ্বীপ কিনবে না ছাই। আমার কাছে $10,000 অ্যাডভান্স চাইছিল, আমি অবশ্য রাজি হইনি। সন্তু জিজ্ঞেস করল, উনি কি এই হোটেলেই থাকেন? প্রজ্জ্বল বলল, সেটা আমি জিজ্ঞেস করিনি, অন্য হোটেলে থাকলেও এখানে খেতে আসতে পারে। ভদ্রলোক একটু পিকিউলিয়ার ঠিকই। আমার সঙ্গে আলাপ করে ব্যবসার কথা বলতে লাগলো, কিন্তু আমি যখন ওর কার্ড চাইলাম তখন বলল যে ঘরে ফেলে এসেছে। ব্যবসাদার, অথচ সঙ্গে কার্ড নেই, এই কখনো হয় নাকি? এই সময় দরজা দিয়ে পারভেজ ঢুকে এদিক ওদিক তাকালেন। সন্তু উঠে দাঁড়িয়ে হাতছানি দিয়ে বলল, এই যে। পারভেজ কাছে এসে বললেন, সরি, লেট, গো উই নাও। কাকাবাবু প্রজ্জ্বলকে বললেন, ঠিক আছে, তোমাকে দেখে বেশ ভালো লাগলো, আবার পরে কথা হবে। প্রজ্জ্বল বলল, কাকাবাবু কোনো রহস্যের সন্ধানে এসেছেন এই দূরদেশে? কাকাবাবু মাথা নেড়ে বললেন, না না, স্রেফ বেড়াতে। প্রজ্জ্বল বলল, এদেশের মানুষগুলো সত্যি ভালো, পাশের দেশগুলোতে কত যুদ্ধ বিগ্রহ আর মারামারি চলছে, এ দেশটা কিন্তু শান্তিপূর্ণ, আপনাদের ভালো লাগবে। পারভেজের সঙ্গে বাইরে আসার পর তিনি তার নিজস্ব ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আজ কোন দিকে বেড়াতে যাবেন? আরওয়ার দ্বীপে যেতে পারেন, আর অমৃত নামে বহুকালের পুরনো এক শহর। সন্তু বলল, ওই দ্বীপটায় যাব। কাকাবাবু বললেন, দাঁড়াও দাঁড়াও, আগে কালকের রাত্রির ব্যাপারটা শুনে নি। পাগলা মতো লোকটা কে, যে সালাদিনকে রিভলভার দেখাচ্ছিল? পারভেজ বললেন, ও সালাদিন সাহেবের ভাইয়ের ছেলে, লাইক দিস সন্টু টু ইউ। ওর নাম সাদাল্লা আঘা আল কালা, ডাকনাম আঘা। লোকটা আধ পাগলা ঠিকই, আবার মাঝে মাঝে খুব হিংস্র হয়ে ওঠে। সন্তু জিজ্ঞেস করল, ও সালাদিন সাহেবকে ভয় দেখাচ্ছিল কেন? পারভেজ বললেন, শুধু ভয় দেখাচ্ছিল না, ঝোঁকের মাথায় গুলি চালিয়ে দিতেও পারত। এর আগেও ও নিজের বোনের সঙ্গে ঝগড়া করে তাকে গুলি করে মেরে ফেলেছে। মিস্টার কাকা যদি অত তাড়াতাড়ি ওর হাত থেকে রিভলভারটা ফেলে না দিতেন তাহলে কি হতো বলা যায় না। সন্তু বলল, ও কি নিয়ে ঝগড়া করছিল? পারভেজ বললেন, সালাদিন সাহেবের তো বিশাল সম্পত্তি, আর বেশি দিন বাঁচবেন না বলে উইল করে সব ভাগ করে দিচ্ছেন। ওর ছেলে নেই, 2 মেয়ে।
আর প্রচুর আত্মীয় স্বজন, কিন্তু কাকে কি দিচ্ছেন তা আগে থেকে কিছুতেই জানাতে চান না। ওই আঘা চায় তাকে এই তারতুফের অত বড় বাড়িটা আগেই লিখে দিতে হবে। ও আর ধৈর্য ধরতে পারছে না। কাকাবাবু বললেন, কিন্তু সালাদিনকে মেরে ফেললে তো ও কিছুই না পেতে পারে। পারভেজ বললেন, সে বুদ্ধি কি ওর আছে? মাঝে মাঝে যখন খেপে যায় তখন কোনো কাণ্ডজ্ঞান থাকে না। কাকাবাবু বললেন, কাল বোধহয় কোনো ড্রাগের নেশা করেছিল। তা ওই আগা না আঘা যে তার বোনকে খুন করেছিল তার জন্য ওর শাস্তি হয়নি? পারভেজ বললেন, মাত্র 2 বছর জেল খেটেছে, তারপর এই সালাদিন সাহেব ওকে ছাড়িয়ে এনেছিলেন। দেখুন কি অকৃতজ্ঞ, এখন ওকে বেঁধে রাখা হয়েছে। সালাদিন সাহেবের ভালো করে জ্ঞান ফিরলে ওকে পুলিশের হাতে দেওয়া হবে কি না তা ঠিক হবে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কাল তো ওই ঘটনার পর উনি খুবই অসুস্থ হয়ে পড়লেন, আমাদের সঙ্গে আর কথা হলো না। এখন কেমন আছেন? পারভেজ বললেন, সকালে একবার জ্ঞান ফিরেছিল, তখন কফি খেয়েছেন, এখন আবার ঘুমোচ্ছেন। কাকাবাবু বললেন, কাল ওই ঘটনার আগে সারাদিন কি একটা কথা বলতে বলতে গিয়ে থেমে গেলেন। আমি ওর মানে বুঝতে পারিনি। পারভেজ বললেন, কি কথাটা বলুন তো, আমি খেয়াল করিনি। কাকাবাবু বললেন, আমার ঠিক মনে পড়ছে না। সন্তু বলল, আমার মনে আছে, মালু আলু। পারভেজ বললেন, ও বুঝতে পেরেছি, মালু আলু নয়, মা মা আলুলা। সন্তু জিজ্ঞেস করলো, তার মানে কি? পারভেজ বললেন, ওটা একটা জায়গার নাম, পাহাড় কেটে কেটে বাড়ি বানানো হয়েছে, বাইরে থেকে বোঝাই যায় না। কাকাবাবু বললেন, হঠাৎ ওই জায়গাটার নাম বললেন কেন? ওখানে কি আছে? পারভেজ বললেন, এমনি পাহাড়ের খাজে খাজে শহর, অনেকে দেখতে যায়। ওখানকার লোকেরা আরামাইক ভাষায় কথা বলে, যা নাকি পৃথিবীর আর কোথাও বলা হয় না। কাকাবাবু সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বললেন, আগে আমি সেখানেই যেতে চাই, অন্য কোথাও যাব না। জায়গাটা খুব দূরে? পারভেজ দুদিকে মাথা নাড়লেন। হোটেলের বাইরে বেশ শন শন করে বাতাস বইছে। কাকাবাবু প্যান্ট কোট পরে আছেন, সন্তুর গায়ে একটা পাতলা সোয়েটার। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোর শীত করছে নাকি রে সন্তু? ঘর থেকে একটা কোট নিয়ে আসবি। সন্তু বলল, না দরকার নেই, ঠিক আছে। কাকাবাবু বললেন, কয়েকবার লাফিয়ে নে, তাহলে গা গরম হয়ে যাবে। সন্তু হোটেলের সিঁড়িগুলোতে গিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। পারভেজ বললেন, আমাদের গাড়িটা কাছেই একটা পাম্পে গিয়েছে পেট্রোল ভরতে, গাড়িটার জন্য এখানেই অপেক্ষা করবেন না সেটুকু হেঁটেই যাবেন? বড় জোর 5-7 মিনিট। কাকাবাবু বললেন, চলো হেঁটে যাই, সমুদ্রের ধারে এসেছি, ভালো করে সমুদ্রই দেখা হচ্ছে না। সামান্য একটা ব্যাপারের জন্য কত কিছু বদলে যেতে পারে। কাকাবাবু যদি হাঁটতে রাজি না হয়ে হোটেলের সামনেই দাঁড়িয়ে থাকতেন, তাহলে পরের গণ্ডগোলের মধ্যে তিনি আর জড়িয়ে পড়তেন না। সকালবেলা অনেকেই এসেছে সমুদ্রের বেলাভূমিতে বেড়াতে, নানা জাতের মানুষ। বেলুন নিয়ে খেলছে বাচ্চারা, একটা বেলুন দুলতে দুলতে জলে গিয়ে পড়ল। কাকাবাবুরা হাঁটছেন আস্তে আস্তে। হঠাৎ খুব জোর একটা শব্দ হলো। কিসের শব্দ? গুলির শব্দ নাকি? আবার সেই শব্দ। এবার আর কোনো সন্দেহ নেই যে গুলিরই আওয়াজ। তখন দেখা গেল একটা সাংঘাতিক দৃশ্য। সমুদ্রের ধার দিয়ে একজন লোক প্রাণ ভয়ে ছুটছে, আর তাকে তাড়া করছে আর একজন, তার হাতে একটা রিভলভার। পারভেজ খুব ভয় পাওয়া গলায় চেঁচিয়ে উঠলেন, মিস্টার কাকা, মিস্টার কাকা, নসি, লাই লাই। এমনিতেই তার কথা বুঝতে অসুবিধে হয়, এখন কিছুই বোঝা গেল না। নসি মানে কি, লাই? এর মধ্যে পারভেজ ধরাম করে বালির উপর শুয়ে পড়েছেন উপুর হয়ে। অন্য সব লোক পালাচ্ছে, কেউ কেউ পারভেজের মতো শুয়েও পড়েছে।
কাকাবাবু ঠিক বুঝতে পারলেন না ব্যাপারটা কি হচ্ছে। সিনেমার শুটিং, নইলে এরকম সকালবেলায় এত লোকের সামনে কেউ কাউকে গুলি করে মারতে পারে? তৃতীয় গুলিটা পিঠে লাগতেই সামনের লোকটা পড়ে গেল মাটিতে। অন্য লোকটা তার মাথায় আর একটা গুলি চালিয়ে দিল। কাকাবাবু এদিক ওদিক তাকিয়ে দেখলেন, কোথাও তো কোনো ক্যামেরা নিয়ে কেউ ফটো তুলছে না। তাহলে এটা সত্যি খুন? খুনিটা এবার উল্টো দিকে দৌড়তে লাগলো, একটা হাতে উঁচু করে ধরা রিভলভার। মনে হলো যেন সে এদিকেই আসছে। কাকাবাবুর কাছে কোনো অস্ত্র নেই, বিদেশে তো রিভলভার নিয়ে আসা যায় না। তবু তিনি সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। ফিসফিস করে সন্তুকে বললেন, তুই আমার পিছনে এসে দাঁড়া, নড়াচড়া করিস না, দেখ না কি হয়। লোকটি একেবারে কাছাকাছি এসে জ্বলন্ত চোখে একবার তাকালো কাকাবাবুর দিকে। তার বেশ লম্বা চওড়া চেহারা, দাড়ি নেই কিন্তু পুরুষ্ট গোঁফ আছে, বাদামি রঙের স্যুট পরা, রিভলভার ধরা হাতটায় 4 আঙুলে 4টি আংটি। কাকাবাবুর সঙ্গে চোখাচোখি হতেই সে হুকুমের সুরে বলল, লাই ডাউন। কাছেই একটা মোটরসাইকেল রাখা, তাতে সে উঠেই স্টার্ট দিল। তারপর গর্জন করে বেরিয়ে চলে গেল। পারভেজ এবার উঠে দাঁড়িয়ে ভীতু ভীতু গলায় বললেন, ইউ সি হিম? কাকাবাবু বললেন, হ্যাঁ দেখলাম তো, এইদিকেই ছুটে এলো, কারণ ওর মোটরসাইকেলটা এখানেই রাখা ছিল। পারভেজ বললেন, ভেরি ব্যাড মিস্টার কাকা, তোমাকে আমি বললাম নোসি নোসি। কাকাবাবু বললেন, ওহো, তুমি বলতে চেয়েছিলে ডোন্ট সে। নোসি শুনে বুঝবো কি করে? তাছাড়া শুয়ে পড়তেই বা হবে কেন? আমরা তো কোনো দোষ করিনি। পারভেজ সারা গায়ের বালি ছাড়তে ছাড়তে বললেন, আমাদের দেশের নিয়ম হচ্ছে কোনো দুর্ঘটনা কিংবা খুন দেখলে থানায় খবর দিতে হবে, আর খুনিকে দেখলে থানায় তার ডেসক্রিপশনও দিতে হবে। সে কত লম্বা, মুখটা কীরকম। কাকাবাবু বললেন, সব দেশে প্রায় এই একই নিয়ম। এখানে এই এত লোকের সামনে খুন হলো, পুলিশ জেনে যাবেই। আমাকে আর থানায় গিয়ে খবর দিতে হবে না। আর পুলিশ যদি পরে আমাকে জেরা করে, আমি যা দেখেছি বলে দেব। পারভেজ বললেন, বলে দেবেন? কাকাবাবু বললেন, হ্যাঁ, বলবো না কেন? পারভেজ বললেন, তাতে কি হবে জানেন? খুনিটা আপনার ওপর খুব রেগে যাবে, ওর সঙ্গীরা আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। সেই জন্যই বলেছিলাম নো সি। পুলিশ যদি আমায় কিছু জিজ্ঞেস করে, আমি বলবো আমি কিছু দেখিনি, সেটাই সত্যি কথা। কাকাবাবু বললেন, আমি জানবো কি করে যে এই সব সময় উটের মতো মাটিতে মুখ ঢেকে শুয়ে থাকতে হয়? সকালবেলা এরকম খুন আমি আগে কখনো দেখিনি। পারভেজ দুঃখিতভাবে বললেন, আমাদের দেশটা খুব শান্তিপূর্ণ, এরকম খুনটুন হয় না। সন্তু বলল, আমাদের দেশের যে দাদার সঙ্গে একটু আগে দেখা হলো, তিনিও সেই কথা বললেন। পারভেজ বললেন, কিন্তু ইরাকে যুদ্ধ চলছে, প্যালেস্টাইনেও গন্ডগোল, সেই সব দেশ থেকে অনেক লোক চলে আসছে, তারাই যখন তখন গন্ডগোল বাঁধাচ্ছে। ছি ছি ছি। এই সময় পারভেজের গাড়িটা চলে এলো, আর তখনই শোনা গেল প্যাঁ পো শব্দ, পুলিশের গাড়ির। এসব দেশে পুলিশ চলে আসে খুব তাড়াতাড়ি। পারভেজ ব্যস্ত হয়ে বললেন, চলুন চলুন, আমরা চলে যাই। কাকাবাবু গাড়িতে উঠে পড়লেন, তারপর আপন মনে বললেন, শান্তিপূর্ণ দেশ বটে, তবে কাল আর আজ এই দুদিনের মধ্যেই দুটো রিভলভার দেখে ফেললাম। পারভেজ বললেন, আমি দুঃখিত স্যার। কাকাবাবু বললেন, তোমার কি দোষ? খুনে ডাকাত সব দেশেই থাকে। পারভেজের মোবাইল ফোনটা বেজে উঠল। তিনি নিজের ভাষায় কথা বলায় ব্যস্ত হয়ে রইলেন বেশ কিছুক্ষণ। রাস্তা বেশ সুন্দর, আর গাড়ির চালকরাও বেশ ভদ্র। নিয়ম ভেঙে একজনকে ডিঙিয়ে অন্যরা যেতে চায় না। ঘন্টা দুয়েক পরে প্রধান রাস্তা ছেড়ে গাড়িটা নেমে পড়ল ছোট একটা রাস্তায়। দূরে দেখা যাচ্ছে
পাহাড়ের রেখা, খুব উঁচু নয়। এক জায়গায় থেমে গেল গাড়িটা। ড্রাইভার পারভেজকে কি যেন বললেন। তিনি তখন গাড়ির দরজা খুলে বললেন, মিস্টার কাকা, এখানে নামতে হবে, গাড়ি আর যাবে না, একটু হাঁটতে হবে। তারপর তিনি দুহাত ছড়িয়ে বললেন, এই হচ্ছে মাম আলুলা, একটা বিশ্ববিখ্যাত জায়গা। রাস্তাটা নেমে গিয়েছে নিচের দিকে, পাশে পাশে একটা ছিটছিটে ঝর্ণা। খানিকটা নামার পর পারভেজ বললেন, এই দেখুন, পাহাড়ের ওপরে কোণে কোণে ঘর রয়েছে। আগে ওগুলো গুহা ছিল, এখন ঘর বাড়ি করা হয়েছে। সন্তু বলল, পারভেজ সাহেব, আপনাদের দেশে তো অনেকখানি জায়গা পড়ে আছে, তবু লোকেরা এই পাহাড়ের গায়ে গায়ে বাড়ি করে থাকে কেন? ওঠানামা করতে নিশ্চয়ই খুব কষ্ট হয়। পারভেজ খানিকটা অসহায়ভাবে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনি একটু বুঝিয়ে দিন, আমি বলতে গেলে ইংলিশে খুব অসুবিধে হবে। কাকাবাবু বললেন, একসময় খ্রিস্টানরা ইহুদি আর রোমানদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতো, লুকিয়ে থাকতো। সেই রকমই একটা গোষ্ঠী এই পাহাড়ের গুহাগুলোয় আশ্রয় নিয়েছিল। এরা তাদেরই বংশধর, এখনো সেই সময়ের ভাষা বলে। তবে এখন নিশ্চয়ই এদের অনেকে চাকরি বাকরি করে, অন্য ভাষাও শিখেছে, তবু নিজেদের পুরনো ধারাটা বজায় রেখেছে। পারভেজ বললেন, ইচ্ছে করলে এদের কেউ কেউ বড় শহরে গিয়েও থাকতে পারে, কিন্তু যায় না। তাই পৃথিবীর নানান দেশের লোক এদের দেখতে আসে। কাকাবাবু বললেন, এখানকার দু একজনের সঙ্গে আমি কথা বলতে চাই, কিন্তু আমি তো উপরে উঠতে পারবো না। পারভেজ বললেন, ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। পাহাড়ের সরু পথ দিয়ে তিনি অনায়াসে উপরে উঠে গেলেন। একটু পরেই দুজন লোককে সঙ্গে নিয়ে নেমে এলেন নিচে। লোক দুটি এই শীতের মধ্যেও সাদা রঙের কাপড় গায়ে জড়িয়ে আছে। কাকাবাবু প্রথমে হাত জোর করে তাদের নমস্কার করলেন, তারপর কোটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বললেন, দেখুন তো, এখানে কি লেখা আছে? খুব সম্ভবত এটা আপনাদের আরামাইক ভাষায় লেখা। এই লোক দুটি এক অক্ষরও ইংরেজি জানে না। তারা কাগজটা একটু চোখ বুলিয়েই মাথা নাড়তে লাগলো। তারপর পারভেজকে কি যেন বলল আরবি ভাষায়। পারভেজ বললেন, মিস্টার কাকা, এরা বলছে এরা আরামাইক ভাষায় কথা বলতে পারে, কিন্তু পড়তে বা লিখতে জানে না। এই কাগজে কি লেখা আছে তা ওদের পক্ষে বোঝা অসম্ভব। ওরা শুধু আরবি ভাষা পড়তে পারে। কাকাবাবু মাথা নেড়ে বললেন, এখানে সবাই সেই পুরনো ভাষা জানবে তা আমিও আশা করিনি। তবে দু চারজন জ্ঞানী গুণী নিশ্চয়ই থাকবেন, যারা এই ভাষার চর্চা করেন। তাদের দেখা পাওয়া যাবে কি করে? পারভেজ সেই লোক দুটিকে জিজ্ঞেস করে জানলেন যে হ্যাঁ, সেরকম আছেন এখন মাত্র দুজন। তাদের মধ্যে একজন অসুস্থ আর একজন এখানকার গুরু। তবে তিনি থাকেন অনেক উঁচুতে। তিনি তো হঠাৎ কেউ ডাকলেই নামবেন না। কাকাবাবু বললেন, ঠিক কথা, আমি একটা বাইরের লোক, তাকে নামতে বললেই তিনি নামবেন কেন? আমিও উপরে উঠতে পারবো না। তবে এই কাগজটা পড়ে দেওয়ার জন্য তিনি যদি কিছু ফি, মানে টাকা পয়সা নিতে চান, তাহলে তা আমার সাথে কুলোলে দিতে পারি। পারভেজ সঙ্গে সঙ্গে মাথা নাড়তে নাড়তে বললেন, না না, এখানকার গুরুরা খুবই শ্রদ্ধেয় মানুষ, তারা টাকা পয়সা গ্রাহ্য করেন না। কাকাবাবু তখন সেই কাগজটা তলার দিকের খানিকটা অংশ ছিঁড়ে ফেললেন। তারপর বললেন, এটা তার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো। যদি এটা দেখে তার মূল্যবান মনে হয়, তাহলে হয়তো তিনি দেখা করতে পারেন। সেই দুজন লোক কাগজের টুকরোটা নিয়ে চলে গেল। সন্তু জিজ্ঞেস করল, অত উপরের বাড়িতে জল পায় কি করে? তলা থেকে জল নিয়ে যেতে হয় কষ্ট করে? পারভেজ বললেন, আগেকার দিনে নিশ্চয়ই তাইই হতো, এখন আধুনিক ব্যবস্থা আছে, পাইপে করে জল যায়। কাকাবাবু বললেন,
উপরে কোনো ঝর্ণা টর্নাও থাকতে পারে। লুকোনোর জন্য এই পাহাড়টাই যখন বেছে ছিল তখন কিছু সুবিধে আছে নিশ্চয়ই। পারভেজ বললেন, এখানে একটা ছোট্ট সুন্দর গির্জাও আছে, ফেরার সময় সেটা দেখে যেতে পারেন। একটু পরে সেই লোক দুটি ফিরে এসে কাকাবাবুকে বলল, আপনি আসুন, উনি দেখা করতে রাজি হয়েছেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, উঁচুতে উঠতে হবে না তো? ক্রাচ নিয়ে এটাই আমার মুশকিল। তিনি, সন্তু আর পারভেজ এগিয়ে যেতেই তাদের একজন বলল, শুধু আপনাকে যেতে বলেছেন, আর কেউ না। উনি বেশি লোকের সঙ্গে দেখা করেন না। পারভেজ বললেন, ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি। কাকাবাবু সন্তুর কাঁধে হাত দিয়ে বললেন, ওকে বাদ দিয়ে তো আমি কোথাও যাই না। পারভেজ এ কথাটা আরবি ভাষায় ওদের বুঝিয়ে দিলেন। তখন ওরা দুজন নিজেদের মধ্যে কিছু আলোচনা করে মাথা হেলিয়ে জানালো, ঠিক আছে। সরু ঝর্ণাটা পেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পর ওরা চলে গেলেন একটা বড় পাথরের আড়ালে। তারপর যেন গোলক ধাঁধা শুরু হলো। বড় বড় পাথরের দেওয়ালের আড়াল দিয়ে সরু পথ। একবার বাঘ ঘুরলেই আর পিছন থেকে কেউ দেখতে পাবে না। এক এক জায়গায় মনে হচ্ছে আর যাওয়া যাবে না। সামনে নীরের দেওয়াল, খুব কাছে গেলে দেখা যায় দুটো পাথরের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। একসময় তারা এসে পৌঁছলেন একটা খুব বড় গুহায়, অনেকটা হল ঘরের মতো, প্রায় অন্ধকার। পিছনের একটা দিক থেকে একটু একটু আলো আসছে। কাকাবাবু সন্তুকে বললেন, আমি জানতাম এরকম একটা লুকোবার জায়গা থাকবেই। রোমান সৈন্যরা এসে উপরের গুহাগুলো সার্চ করে দেখতো নিশ্চয়ই, তখন সবাই এসে এখানে লুকোতো। আগে থেকে না জানলে এই জায়গাটা খুঁজে পাওয়া অসম্ভব। গুহাটার একেবারে পিছনের দিকে কয়েকটা পাথরের উপর কুশন দেওয়া, চেয়ারের বদলে সেগুলোয় দ্বীপে বসা যায়। একটা পাথরের উপর বসে আছেন একজন সাদা ধবধবে পোশাক পরা মানুষ। তার মাথার চুল আর দাড়িও সাদা, কিন্তু তাকে ঠিক বুড়ো বলে মনে হয় না। বেশ বলিষ্ঠ চেহারা, হাতে একটা জোরালো টর্চ। সঙ্গে লোক দুজন বলল, ইংলিশ ইংলিশ, স্যার জোসেফ। অর্থাৎ এই লোকটি ইংরেজি জানেন। কাকাবাবু খানিকটা স্বস্তি বোধ করে বললেন, গুড আফটারনুন। আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে ধন্যবাদ। জোসেফ নামে সেই ব্যক্তিটি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ইউর নেম, হুইচ কান্ট্রি? কাকাবাবু বললেন, আমার নামটা বেশ বড়, আপনার উচ্চারণ করতে অসুবিধে, শুধু রাজা বললেই হবে। আর এই আমার ভাইপো সন্তু, আমরা ইন্ডিয়া থেকে আসছি। জোসেফ বললেন, আপনারা বসুন। সেই লেখাটা কোথায়? কাকাবাবু কোটের পকেট থেকে কাগজটা বের করে দিলেন। জোসেফ সেটা হাত বাড়িয়ে নিয়ে টর্চ জেলে একবার মাত্র দেখলেন, পড়ার চেষ্টাই করলেন না। হাত বাড়িয়ে বললেন, আসল জিনিসটা কোথায়? কাকাবাবু বললেন, সেটা আমি আনিনি, তাতে যা লেখা আছে তা আমি হুবহু কপি করে এনেছি। আপনি যদি কষ্ট করে পড়ে দেন। জোসেফ বললেন, আমি সেই আসল জিনিসটা দেখতে চাই। কাকাবাবু বললেন, সেটা এত পুরনো, যদি নষ্ট হয়ে যায় তাই সঙ্গে নিয়ে ঘোরা ঠিক নয়। তবে আপনি বিশ্বাস করতে পারেন, লেখাগুলো আমি নিখুঁত কপি করেছি, কোনো ভুল নেই। জোসেফ জিজ্ঞেস করলেন, মিস্টার রাজা, তুমি কি হিন্দু? কাকাবাবু বললেন, আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পার্সি এরকম অনেক ধর্মের মানুষ থাকে। আমি কোন ধর্মের তাতে কিছু আসে যায় না। জোসেফ বললেন, তোমার ওই দলিলটা কোনো কাজে লাগবে না, ওটা আমাদের কাছে রাখতে চাই। তুমি গিয়ে সেটা কোথায় রেখেছ নিয়ে এসো। ততক্ষণ এই ছেলেটাকে আমরা এখানে জামিন রাখব। এবার কাকাবাবু হেসে ফেলে বললেন, আপনারা সন্তুকে জামিন রাখবেন? তাহলে তো আপনাদের খুব মুশকিল হবে। ও খুব বিচু ছেলে, কতবার যে পালাবার চেষ্টা করবে তার ঠিক নেই।
জোসেফ এবার একটু রূঢ় ভাবে বললেন, ব্যাপারটা হালকা করবার চেষ্টা করো না। তোমাকে তো বলছি, যাও সেই দলিলটা নিয়ে এসো, ততক্ষণ এই ছেলেটি আমাদের কাছে থাকবে। কাকাবাবু বললেন, মাফ করবেন, কারো হুকুম শোনার অভ্যেস নেই আমার। ওই দলিলটা আমাকে একজন দিয়েছেন, তার অনুমতি ছাড়া আমি অন্য কাউকে সেটা দেব কি করে? জোসেফ বললেন, ওসব অনুমতি টনুমতি আমি বুঝি না, দলিলটা আমাদের চাই। যদি তুমি রাজি না হও তাহলে তোমাকেও আমরা এখানে আটকে রাখতে বাধ্য হব। যতক্ষণ রাজি না হও এখানেই থাকবে। কাকাবাবু বললেন, আর যদি একেবারেই রাজি না হই? জোসেফ বললেন, তাহলে এখানেই থাকবে সারা জীবন। কাকাবাবু সন্তুকে বললেন, জায়গাটা কিরকম যেন স্যাঁতস্যাঁতে মতো। কিরে সন্তু, তোর এখানে থাকতে ভালো লাগবে? সন্তু বলল, মোটেই না। কাকাবাবু বললেন, তাহলে চল আমরা বেরিয়ে যাই। গুড বাই জোসেফ স্যার। জোসেফ তার টর্চটা জ্বালালেন কয়েকবার। সেই লোক দুটো দাঁড়িয়ে ছিল কাছেই। তারা এগিয়ে আসতেই জোসেফ তাদের নিজেদের ভাষায় কি যেন বললেন। তাদের একজন এসে সন্তুকে ধরতে যেতেই সে শূন্যে লাফিয়ে উঠে একটা লাথি কষালো লোকটির থুতনিতে। অন্য লোকটি কিছু বুঝে ওঠার আগেই সন্তু তার দু পায়ের মধ্যে পা চালিয়ে তাকে ফেলে দিল। লোক দুটি উঠে দাঁড়িয়ে আবার লড়বার চেষ্টা করলো বটে, কিন্তু সন্তু বিদ্যুৎ গতিতে যুঝতে লাগলো দুজনেরই সঙ্গে। কাকাবাবু একটা ক্রাস তুলে রেডি থাকলেও তাকে আর হাত লাগাতে হলো না। সন্তু একাই ঘায়েল করে দিল লোক দুটিকে। তারা শুয়ে পড়ে কোঁকো করতে লাগলো। কাকাবাবু জোসেফকে বললেন, দেখলেন আমার ভাইপোটা কি দারুণ ক্যারাটে শিখেছে, ব্ল্যাক বেল্ট। আপনি নিজে যেন আর আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি শ্রদ্ধেয় মানুষ, আপনার গায়ে হাত তুলতে চাই না। জোসেফ কোনো কথা বললেন না, স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। কাকাবাবু বললেন, চল রে সন্তু। মাটিতে পড়ে থাকা লোক দুটির পাশ দিয়ে ওরা বেরিয়ে এলেন গুহার বাইরে। তারপর একটা বাঘ ঘুরতেই দেখা গেল একসঙ্গে 6জন লোক এগিয়ে আসছে। কাকাবাবু বললেন, এর মধ্যেই কি করে খবর পেয়ে গেল? সন্তু বলল, মোবাইল ফোন। কাকাবাবু বললেন, ঠিকই তো, আর তো অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। এখন কি করবি? সন্তু বলল, চেষ্টা করে দেখব নাকি? কাকাবাবু বললেন, ধ্যাত, 6জন লোকের সঙ্গে লড়বি? নিজেকে অত বড় হিরো ভাবিস না, রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। ধরা দেওয়াই ভালো। 2 হাত তোল মাথার উপরে। কাকাবাবুও ক্রাচ বগলে চেপে অতি কষ্টে 2 হাত তুললেন। লোকগুলো একেবারে কাছে আসার পর একজন ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ব্যাক ব্যাক, গো টু মাস্টার। কাকাবাবু উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করলেন। জোসেফ একই জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ওয়েলকাম ব্যাক। কাকাবাবু একটা পাথরের আসনে গিয়ে বসলেন। জোসেফ বললেন, মিস্টার রাজা, চিন্তা করো, যদি মূল দলিলটা আমাদের দিয়ে দাও তোমাদের কোনো ক্ষতি করা হবে না। চিন্তা করো, তোমাদের এখানেই থাকতে হবে, আর পালাবার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। আজ এখানেই শেষ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবুর গল্প, আরব দেশে সন্তু কাকাবাবু। আজ শুনলেন প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।